গল্প নিষিদ্ধ ভালোবাসার ছায়া। লেখায় জান্নাতুল ফেরদৌস। বৃষ্টি ভেজা সন্ধ্যা। পুরনো শহরের গলিটায় ঝুলছে কুয়াশা আর ভেজা বাতাসের গন্ধ। অরণ্য থেমে গেল পুরনো ভাঙা দালানের সামনে, যেখানে একদিন তিতলি তাকে বলেছিল, আমরা যদি একসাথে থাকি, সমাজ আমাদের মাফ করবে না। অরণ্য। তারপরই সব শেষ। কেউ জানে না তিতলি কোথায় হারিয়ে গেল। আজ 5 বছর পর, অরণ্য ফিরে এসেছে সেই একই গলিতে। আর ভেজা দরজার ফাঁক দিয়ে যেন আবার শুনতে পেল সেই কণ্ঠ। তুমি ফিরবে জানতাম। কিন্তু দেরি হয়ে গেছে। বাতাসের সাথে গা ছমছমে কণ্ঠ মিশে গেল। অরণ্য দৌড়ে ভেতরে ঢোকে। দালানের দেয়ালে মোমের আলোয় লেখা, প্রেম মরে না, সমাজই তাকে হত্যা করে। অরণ্য জানে, তিতলি আর নেই। কিন্তু তার ভালোবাসা এখনো এই শহরের বৃষ্টিতে, এই গলির দেয়ালে, আর তার হৃদয়ের গভীরে বেঁচে আছে। 5 বছর পর, শহরটা যেন অরণ্যের চোখে অচেনা লাগে। সবকিছু পাল্টে গেছে, শুধু সেই গলিটা ছাড়া। যেখানে কাদা মাখা রাস্তার পাশে তিতলি দাঁড়িয়ে বলেছিল, আমাদের ভালোবাসা যদি পাপ হয়, তবে আমি সারা জীবন সেই পাপে বাঁচব। সেদিন বৃষ্টি ছিল, আজও আছে। তফাৎ শুধু একটাই, আজ বৃষ্টির মধ্যে তিতলি নেই। তার জায়গায় আছে নিস্তব্ধতা আর এক পুরনো দালান, যার দেয়ালে সময়ের দাগ জমে গেছে। অরণ্য দরজায় হাত রাখতেই এক অদ্ভুত ঠান্ডা ছোঁয়া পেল। যেন কেউ আঙুল ছুঁয়ে গেল। সে চমকে তাকালো। কেউ নেই। তবুও বাতাসে ভেসে এলো এক পরিচিত গন্ধ, তিতলির প্রিয় আতর, জুঁইফুলের হালকা সুবাস। হঠাৎ জানালার ফাঁক দিয়ে একটা কাগজ উড়ে এসে পড়ল তার পায়ে। তাতে লেখা, আমি এখনো আছি, অরণ্য। কিন্তু আমাকে খুঁজে পেতে হলে তোমাকে বিশ্বাস আর ভয়, দুটোই হারাতে হবে। অরণ্য ভেতরে ঢোকার আগেই দূরে বজ্রপাত হলো। আর সেই আলোয় সে দেখল দেয়ালের উপর তিতলির ছায়া। যেন সে এখনো এখানে, এই নিষিদ্ধ ভালোবাসার ছায়ায়। রাত বাড়ছে। ঘড়িতে তখন প্রায় 12:30। অরণ্য এখনো বসে আছে সেই দালানের ভেতরে, যেখানে বাতাসের প্রতিটা ঝাপটা যেন তিতলির কণ্ঠের প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। হঠাৎ একটা শব্দ, ঠক। পুরনো কাঠের মেঝের নিচ থেকে কিছু একটা পড়ে গেল। সে ঝুঁকে দেখে ছোট একটি লোহার বাক্স। মলিন, মরিচে ধরা, কিন্তু তালাটা খোলা। ভেতরে ছিল কিছু চিঠি, পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজে তিতলির হাতের লেখা। প্রথমে চিঠিতে লেখা, অরণ্য, যদি কোনোদিন তুমি ফিরে আসো, তবে জেনে নিও আমি কোথাও হারিয়ে যাইনি। আমাকে সমাজ বন্দি করেছে এমন এক জায়গায়, যেখানে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও নিষিদ্ধ। অরণ্যের বুক ধকধক করতে লাগল। সে জানে এই শহরের বাইরে এক পুরনো নারী আশ্রম আছে যেখানে সমাজের মানহানিকর মেয়েদের পাঠানো হয়। তিতলি কি সেখানে বন্দি? কিন্তু চিঠির শেষ লাইন তাকে থামিয়ে দিল। যদি আমাকে খুঁজতে যাও, তবে তোমার নাম মুছে ফেলো, কারণ তারা তোমাকেও মেরে ফেলবে। বাতাস হঠাৎ থেমে গেল। বাইরে শুধু বৃষ্টির শব্দ। অরণ্য জানে এই চিঠি শুধু ভালোবাসার নয়, এটা একটা হুঁশিয়ারি। কেউ আছে, যারা চায় না তিতলির সত্য কেউ জানুক। সে পকেটে চিঠিটি রাখল আর দালানের বাইরে পা রাখতেই দেখল গলির মোড়ে একজন দাঁড়িয়ে আছে, কালো ছাতা মাথায়। অরণ্যের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তিতলিকে খুঁজছ? ওকে খোঁজার জন্য অনেকে এসেছিল, কেউ ফেরেনি। অরণ্য এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। গলির মোড়ে দাঁড়ানো লোকটার মুখ দেখা যাচ্ছিল না। কালো ছাতার নিচে শুধু ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। অরণ্য কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা ধীরে ধীরে ছাতা নামাল। মুখে দাড়ি, চোখে কাচের মতো ঠান্ডা চাহনি। আমাকে অনেকে, অভিভাবক, বলে ডাকে। এই শহরের সম্মান আর সমাজের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। অরণ্য থমকে গেল। অরণ্য বুঝতে পারছে এই মানুষটা সেই গোপন সংঘের একজন যারা ভালোবাসাকে অপরাধ মনে করে।
তিতলি কোথায়? অরণ্যের কণ্ঠে রাগ আর ভয় মিশে গেল। লোকটা হাসল, যেখানে ভালোবাসার নাম নিলেই মানুষ শাস্তি পায়, তুমি চাও আমি তোমাকে সেখানে পাঠিয়ে দিই? তারপর হঠাৎ অন্ধকার নেমে এলো। বিদ্যুৎ চমকানি আর পরের মুহূর্তেই লোকটা অদৃশ্য। শুধু মাটিতে পড়ে আছে একটা লাল ফিতা, তিতলির প্রিয় ফিতা। অরণ্যের চোখে পানি ভরে উঠল। সে বুঝল তিতলি এখনো বেঁচে আছে। কিন্তু তাকে বাঁচাতে হলে তাকে সেই নিষিদ্ধ আশ্রমে যেতে হবে, যেখানে প্রেমকে অপরাধ আর অনুভূতিকে দোষ হিসেবে বিচার করা হয়। রাতের আকাশে বজ্রপাত হলো, আর অরণ্য ধীরে ধীরে গলি ছেড়ে রওনা দিল অজানার পথে। সমাজের মিথ্যা মানদণ্ড ভাঙতে। রাতের গভীরতা ছুঁয়ে ফেলে ভোরের আগে পড়ে। অরণ্য একা হাঁটছে শহরের বাইরে, কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া পথে। তার সামনে ভেসে উঠল একটা পুরনো লোহার গেট। উপরের ফলকে লেখা, শুদ্ধ নারীর পুনর্জন্ম কেন্দ্র। কিন্তু অরণ্য জানে এটা কোনো পুনর্জন্ম কেন্দ্র নয়। এটাই সেই জায়গা যেখানে তিতলিকে বন্দি করে রাখা হয়েছে। গেটের পাশে একটা ভাঙা প্রাচীর পেয়ে সে ভেতরে ঢুকল নিঃশব্দে। অভ্যন্তরে সব নিস্তব্ধ। কিন্তু মাঝে মাঝে একটা দরজার ওপাশ থেকে শোনা যায় চাপা কান্নার আওয়াজ। দালানের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল দেয়ালে ঝুলছে কিছু পুরনো ছবি। মেয়েদের মুখগুলো অদ্ভুতভাবে একই রকম, যেন সবাই হাসতে শিখে নিয়েছে ভয় পেয়ে। হঠাৎ পিছনে একটা কণ্ঠস্বর, তুমি এখানে কি করছো? অরণ্য ঘুরে তাকালো। এক তরুণী দাঁড়িয়ে সাদা পোশাকে, চোখে ভয় আর প্রশ্নের মিশেল। অরণ্য জিজ্ঞেস করল, তুমি তিতলির কথা জানো? মেয়েটি এক মুহূর্ত চুপ করে থেকে ফিসফিস করে বলল, ও এখানে ছিল কিন্তু তাকে কাল রাতে নিয়ে যাওয়া হয়েছে, উপশম কক্ষে। ওদের ভাষায় পাপ মুক্তির ঘর। অরণ্যের বুক হিম হয়ে গেল। সে জানে উপশম কক্ষ মানেই শেষ। সেখানে যাদের ন্যায়, তারা আর কখনো ফিরে আসে না। তরুণী কাপা গলায় বলল, যদি তিতলিকে সত্যিই ভালোবাসো তাহলে আজ রাতের মধ্যেই ওকে বাঁচাতে হবে। কারণ কাল সকালে সূর্যের আলো ওঠার আগেই ওর শুদ্ধিকরণ শেষ হয়ে যাবে। অরণ্য মুষ্টিবদ্ধ করল হাত। তার চোখে জ্বলছে ভয় আর ভালোবাসা একসাথে। সে উপলব্ধি করতে পারছে এবার সমাজের মুখোশ ছিঁড়তে হবে তাকে। রাত তখন প্রায় 2টা। পুরনো আশ্রমের চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে বাতাসে লোহার দরজার কিচকিচ শব্দ। অরণ্য মুখে কাপড় বেঁধে করিডোর দিয়ে নিঃশব্দে এগোতে লাগল। তার হাতে শুধু একটা ছোট টর্চ লাইট, আর পকেটে তিতলির চিঠি, যে চিঠি তাকে এই মৃত্যুঘরে নিয়ে এসেছে। উপশম কক্ষ, আশ্রমের একদম শেষে। লোহার মোটা দরজার ওপারে। দরজার গায়ে লেখা, পাপ মোচন ছাড়া কেউ প্রবেশ নিষিদ্ধ। অরণ্যের চোখে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল। প্রেম যদি পাপ হয় তবে আমি সেই পাপেই মরতে রাজি। সে ফিসফিস করে বলল, আর দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে এক অদ্ভুত গন্ধ, ঝালানো ধূপ আর ওষুধের মিশ্রণ। দেয়ালের পাশে ছায়ায় কেউ বসে আছে। টর্চের আলো ফেলার সঙ্গে সঙ্গেই অরণ্যের শ্বাস থেমে গেল। তিতলি। মুখে ফ্যাকাশে হাসি, চোখ বন্ধ, কপালে পট্টি বাঁধা। তার হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, কিন্তু ঠোঁটে এখনো সেই চেনা বাক্য, আমি প্রেমে অপরাধী নই, আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম। অরণ্য এগিয়ে গেল, কাপা হাতে দড়ি খুলতে শুরু করল। ঠিক তখনই দরজার বাইরে ভারী পদধ্বনি। ওরা এসে গেছে, তিতলি ফিসফিস করে বলল। যদি আমাকে নিয়ে যেতে চাও, এখনই যেতে হবে। অরণ্য তিতলির হাত ধরল, দালানের দেয়াল ভেঙে পাশের জানালা দিয়ে বেরিয়ে পড়ল। বাইরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে, বজ্রপাত আকাশে আলো ছড়াচ্ছে। পেছনে গলির দিকে চিৎকার ভেসে এলো, ওদের ধরো! প্রেমের নাম করে সমাজকে কলুষিত করছে। কিন্তু তিতলি আর অরণ্য তখন দৌড়াচ্ছে। বৃষ্টির ভেতর, অন্ধকারের ভেতর, স্বাধীনতার দিকে। তিতলি পিছন ফিরে একবার দেখল দালানটা, যেখানে সমাজের বিচার চলে, কিন্তু ভালোবাসার কোনো আদালত নেই।
তার চোখে পানি, ঠোঁটে হাসি। অরণ্য, আজ আমরা অপরাধী হয়ে নয়, মুক্ত মানুষ হয়ে বাঁচব। আর বৃষ্টি যেন সাক্ষী হয়ে রইল দুই নিষিদ্ধ হৃদয়ের মুক্তির গল্পের। বৃষ্টি থেমেছে। ভোরের আলো ধীরে ধীরে নেমে আসছে নদীর ধারে। অরণ্য আর তিতলি এক পুরনো নৌকার পাশে আশ্রয় নিয়েছে। তিতলির চোখে ক্লান্তি, মুখে কাটা দাগ। কিন্তু তার হাসিটা অরণ্যের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আলো। আমরা কি এখন মুক্ত? তিতলি কাপা গলায় জিজ্ঞেস করল। অরণ্য মাথা নেড়ে বলল, এখনো না। সমাজের চোখ লাল হয়ে আছে। কিন্তু এবার পালাবো না, আমরা লড়ব। দূর থেকে একটা ঘণ্টার শব্দ শোনা গেল। আশ্রমের প্রহরীরা বুঝে গেছে তারা পালিয়েছে। নদীর ওপারে ছোট্ট এক গ্রাম দেখা যায়। সেখানেই তারা আশ্রয় নিল। এক বৃদ্ধ নৌকাচালকের কাছে তিনি বললেন, প্রেম যদি সত্য হয়, তাকে কোনো সমাজ আটকাতে পারে না। আমি তোমাদের লুকিয়ে রাখব। সেই রাতে তারা একটা ছোট ঘরে আশ্রয় পেল। জানালার পাশে তিতলি বসে বলল, অরণ্য, আমি স্বপ্নে প্রতিদিন এই রাতটা দেখতাম। কিন্তু জানি এই শান্তি টিকবে না। ওরা আমাদের খুঁজে নেবে। অরণ্য তিতলির কাঁধে হাত রাখল। তাহলে আমরাও প্রস্তুত থাকব। এই সমাজের নিয়মের দেয়াল ভেঙে, প্রেমকে অপরাধ নয়, একটা অধিকার বানাবো। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। তারা পরম আবেশে নিজেদের হাতে হাত রাখল। সময়টা যেন স্তব্ধ হয়ে গেল সেই মুহূর্তে। জন মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরো সমাজ, তবুও তারা বেছে নিল ভালোবাসা। ভোরের আলো নিঃশব্দে নেমে এসেছে নদীর ওপরে। বৃষ্টি থেমে গেলেও বাতাসে এখনো জলের গন্ধ। অরণ্য আর তিতলি নতুন এক নামের পরিচয়, নতুন জীবনের পথে হাঁটছে। অরণ্য এখন হৃদয়, আর তিতলি হয়েছে মায়া। তারা এসেছে এক ছোট্ট গ্রামে, নাম চন্দ্রপুর। এখানে নদীর পাশে এক বৃদ্ধ নৌকাচালক নবীন কাকা তাদের আশ্রয় দিয়েছে নিজের পরিত্যক্ত ঘরে। এখানে কেউ তোমাদের চেনে না, নবীন কাকা বললেন, তবে অতীতের ছায়া থেকে সাবধানে থেকো। সেই ছায়া নদীর কুয়াশার মতো, কখন আসে, কখন যায় বোঝা যায় না। মায়া চুপচাপ তাকিয়েছিল নদীর দিকে। তার চোখে ভয়ও আছে, আবার এক অদ্ভুত শান্তিও। অরণ্য পাশে এসে বলল, তুমি এখন মায়া এক নতুন মানুষ। অতীতকে ভুলে যাও। মায়া মৃদু হেসে বলল, অতীতকে কি এত সহজে ভোলা যায় হৃদয়? আমার শরীর পালাতে পেরেছে, কিন্তু আমার মনে এখনো সেই উপশম কক্ষ এর গন্ধ লেগে আছে। অরণ্য তার হাত ধরল, ধীরে বলল, যতক্ষণ আমি আছি কেউ তোমায় আর সেই অন্ধকারে নিতে পারবে না। সন্ধ্যার দিকে তারা গ্রামের বাজারে গেল। হৃদয় কাঠমিস্ত্রির কাজে ঢুকে পড়ল, আর মায়া গ্রামের স্কুলে শিশুদের পড়ানো শুরু করল, অক্ষর আর স্বপ্নের গল্প। শিশুরা মায়াকে মায়া দিদি বলে ডাকে। তার হাসি আবার ফিরছে মুখে, কিন্তু মাঝে মাঝে সে থেমে যায়, যেন কারো ছায়া এখনো পিছু নিচ্ছে তাকে। একদিন রাতে দরজার নিচে কেউ একটা খাম গুজে দিয়ে গেল। মায়া খুলে দেখে, ভেতরে এক ছোট্ট কাগজে লেখা আছে, তুমি যেখানে যাও সমাজের চোখ তোমাকে খুঁজে নেয়। প্রেমের অপরাধীর কোনো আশ্রয় হয় না। অরণ্যের বুক কেঁপে উঠল। সে জানে, অভিভাবক সংঘ এখনো তাদের খুঁজছে। আর এই নতুন জীবন আসলে শুধু শান্তির নয়, এটা শুরু মাত্র এক নতুন লড়াইয়ের। চন্দ্রপুর গ্রামের সকাল সবসময় শান্ত। নদীর কুয়াশা সরলেই দেখা যায় মাঠে কাজ করছে কৃষকরা, শিশুরা মায়ার স্কুলের সামনে হেসে দৌড়াচ্ছে, আর অরণ্য এখনকার হৃদয় গাছের তলায় কাঠের কাজ করছে নীরবে। সব কিছুই যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। কিন্তু অরণ্য জানত, শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না, যখন পৃথিবী তোমাকে অপরাধী ভাবে। সেই সময় গ্রামে নতুন এক লোকের আগমন ঘটল। নাম সুবীর পাল। একজন তথাকথিত ব্যবসায়ী, যে গ্রামের দোকানপাটে সাহায্য দেয়, মানুষের মন জয় করে, আর ধীরে ধীরে সবাইকে বিশ্বাস করিয়ে ফেলে যে সে শহরের মানুষ বড় কাজ করে। প্রথম দিনই সে হৃদয়ের কাছে এসে বলল,
তোমার কাজ ভালো। শহরে গেলে অনেক দাম পেতে পারো। ভাবছ না কেন? অরণ্য হেসে বলেছিল, আমি এখন শহর ভুলে শান্তিতে বাঁচতে চাই। এখানে যা আছে সেটাই যথেষ্ট। সুবীরের চোখে এক মুহূর্তের জন্য ঠান্ডা একটা দৃষ্টি জ্বলে উঠেছিল, যেন সে কিছু বুঝে ফেলেছে। পরের দিনে সে মায়ার কাছেও ঘনিষ্ঠ হয়ে যায়। শিশুদের জন্য বই এনে দেয়, সাহায্য করে। মায়া ভাবে এই মানুষটা হয়তো সত্যিই ভালো। কিন্তু এক রাতে, যখন সবাই ঘুমিয়ে, অরণ্য শুনল দরজার নিচে খাম পড়ে আছে। এইবার মায়ার নাম লেখা নেই, শুধু একটা লাইন। তোমরা ভেবেছিলে পালিয়ে বাঁচবে? অভিভাবক তোমাদের ফেরত চায়। অরণ্যের বুক কেঁপে উঠল। সে বাইরে বেরিয়ে দেখে দূরের গাছতলায় কেউ একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় স্পষ্ট হল সুবীর। তার হাতে মোবাইল ফোন, স্ক্রিনে তিতলি আর অরণ্যের পুরনো ছবি। অরণ্যের হৃদয় যেন হিম হয়ে গেল। সুবীর ঠোঁটে হাসি টেনে বলল, তুমি ভাবো আমি ব্যবসায়ী? আমি সমাজের লোক ভাই। তোমাদের মতো অপরাধীদের জন্যই সমাজ নোংরা হচ্ছে। আগামীকাল ভোরে ওরা আসবে তোমাদের নিতে। অরণ্য কিছু বলার আগেই ছাটা মিলিয়ে গেল কুয়াশায়। সে ছুটে গিয়ে মায়াকে জাগাল, তারা আবার এসেছে। মায়া, আমাদের যেতে হবে, এখনই। মায়ার চোখে ভয়, আর ঠোঁটে একটাই প্রশ্ন। আর কতদিন পালিয়ে বাঁচব, হৃদয়? অরণ্য চুপ। তার হৃদয় তখন শুধু একটাই প্রতিজ্ঞা, এবার পালাবে না। এবার লড়বে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আর দূরে কোথাও বাজছে গ্রামের মন্দিরের ঘণ্টা, যেন সেই শব্দও বলে দিচ্ছে, আবার শুরু হতে যাচ্ছে এক নিষিদ্ধ যুদ্ধ। রাত তখন গভীর। চন্দ্রপুরের সব আলো নিভে গেছে। শুধু নদীর পাড়ে বাতাসে কাঁপছে একটা প্রদীপ, যেটা এখনো জ্বলছে মায়ার ঘরের সামনে। অরণ্য ঘুমাতে পারেনি। তার মনে বারবার ঘুরছে সুবীরের মুখটা। ওই ঠান্ডা চোখ, ওই হাসি। ও জানে এই মানুষটা শুধু বিশ্বাসঘাতক নয়, হচ্ছে অন্ধকারের দূত, যে আবার টেনে নিতে এসেছে তাদের পুরনো দুঃস্বপ্নে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ এল। চিৎকার, তারপর ধোঁয়া। অরণ্য বাইরে বেরিয়ে দেখে গ্রামের পশ্চিম দিকের গাছের ঝোপ থেকে আগুনের শিখা উঠছে। বাতাসে কেরোসিনের গন্ধ। মায়া, ওঠো। সে দরজা ঠেলে ঢুকে গেল। মায়া ভয়ে চমকে উঠল, কি হয়েছে? অরণ্য জানালার বাইরে দেখালো গ্রাম জ্বলছে। লোকজন দৌড়াচ্ছে, গরু ছুটছে। আর আগুনের ভেতর দিয়ে কেউ একজন চিৎকার করে বলছে, ওরা এখানে। হৃদয় আর মায়া এখানে। মায়ার মুখ সাদা হয়ে গেল। ওরা জেনে গেছে। অরণ্য জানত সময় আর নেই। সে হাতে ধরে মায়াকে টেনে নিল পেছনের দরজা দিয়ে, যেখানে নবীন কাকা তাদের পুরনো নৌকাটা রেখেছিল। কিন্তু যাওয়ার আগে সে একবার ফিরে তাকালো। দেখল, সুবীর দাঁড়িয়ে আছে আগুনের সামনে। তার পাশে সমাজের, অভিভাবক সংঘের কয়েকজন সদস্য। সাদা পোশাক, হাতে লাঠি আর মুখে ধর্মের মুখোশ। তোমরা প্রেমের নামে পাপ করেছ, সুবীর চিৎকার করে বলল। আজ সেই পাপের আগুনেই শুদ্ধ হবে তোমাদের পাপ। অরণ্যের চোখে আগুনের প্রতিফলন। কিন্তু তার ভেতরে সেই আগুন আরও ভয়ানক। সে ফিসফিস করে বলল, তারা ভাবে আগুনে আমাদের শেষ করবে। কিন্তু জানে না, আগুনে জন্ম নেবে আমাদের প্রতিশোধ। নৌকা ধীরে ধীরে নদীর স্রোতে ভেসে গেল। মায়া অরণ্যের কাঁধে মাথা রাখল। আর পেছনে জ্বলতে থাকল চন্দ্রপুর, তাদের নতুন জীবনের প্রথম আশ্রয়, যা এখন শুধু এক টুকরো আগুনের স্মৃতি। রাতের নদীটা অন্ধকারে ডুবে আছে, কিন্তু আগুনের লেলিহান আলো এখনো তার ঢেউয়ে প্রতিফলিত হচ্ছে। নৌকাটা ভেসে চলেছে ধীরে। অরণ্যের হাতে বৈঠা, মায়া নিঃশব্দে তাকিয়ে আছে পেছনের আগুনের দিকে। ওই আগুনে পুড়ে গেছে তাদের চন্দ্রপুর। ওদের বিশ্বাস, ওদের পরিচয়। আমাদের বাঁচা মানেই কারো ক্ষোভ জাগানো, অরণ্য বলল নিচু গলায়। তাই এবার আমরা পালাবো না, মায়া, এবার আমরা দাঁড়াবো।
মায়ার গলায় ক্লান্তি, চোখে ভয়, কিন্তু ঠোঁটে দৃঢ়তা। আমরা কোথায় যাব এখন? নদীর ওপারে এক ছোট্ট জঙ্গল আছে। অরণ্য বলল সেখানে এক পরিত্যক্ত মঠ আছে, কেউ ওদিকে যায় না। ওটাই আমাদের নতুন আশ্রয় হবে। নদীর স্রোতে ধীরে ধীরে ভেসে এসে তারা পৌঁছালো এক বালুচরে। সেখানে সত্যিই ছিল একটা ভাঙা মঠ, অর্ধেক দেয়াল ভেঙে পড়েছে, ছাদে বাদুড়ের বাসা। কিন্তু ভেতরে আশ্চর্যভাবে নিস্তব্ধতা আর নিরাপত্তার একটা গন্ধ। অরণ্য আগুন জ্বালাল। তার চোখে তখন এক নতুন আগুন, যে আগুন ধ্বংসের নয়, প্রতিশোধের। মায়া সে বলল তারা আমাদের দোষী বানিয়েছে। এখন আমি চাই, তারা জানুক, ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করলে ভালোবাসাই হয়ে যায় অস্ত্র। মায়া তার দিকে তাকালো নরম স্বরে বলল, অরণ্য প্রতিশোধ কি আমাদের মুক্তি দেবে? অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল না, কিন্তু প্রতিশোধ আমাদের ভয়কে মেরে ফেলবে। বাইরে তখন ভোরের আলো পড়ছে। নদীর ওপারে ধোয়া এখনো দেখা যায় চন্দ্রপুরের শেষ চিহ্ন। কিন্তু এই পারে, মঠের ভেতর জন্ম নিল এক নতুন প্রতিজ্ঞা, এক নতুন অধ্যায়। যেখানে ভালোবাসা আর ভয় একসাথে লড়বে সমাজের মুখোশের বিরুদ্ধে। সকালটা অদ্ভুত নীরব ছিল। মঠের ভেতরে শুধু বাতাসের শব্দ আর পুরনো কাঠের দরজার কর্কশ কাঁপুনিতে সময় যেন দাঁড়িয়ে আছে। অরণ্য ভাঙা দেয়ালে হাত বুলিয়ে বলল, দেখো মা, এই মঠটার বয়স অন্তত 100 বছর হবে। মায়া চারপাশে তাকিয়ে বলল, এখানে একটা অদ্ভুত গন্ধ আছে, পুরনো ধূপ আর ছাইয়ের মতো, যেন কারো প্রার্থনা আজও এখানে বন্দি। জনেই মঠের পেছনের দিকটা ঘুরতে ঘুরতে একটা দেয়ালে ফাটল দেখতে পেল। অরণ্য ফাটলটা চাপ দিল, দেয়ালটা হালকা নড়ল, তারপর হঠাৎই একটা অংশ খুলে গেল। অন্ধকারে একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচে। মায়া ফিসফিস করে বলল, এটা কি ভূগর্ভের পথ? অরণ্যের মুখে একটুখানি হাসি। মনে হয় হ্যাঁ, হয়তো পুরনো সন্ন্যাসীরা গোপনে প্রার্থনা করত এখানে। এখন থেকে এটাই আমাদের জায়গা হবে। তারা নামল সিঁড়ি বেয়ে নিচে। নিচে নেমে দেখা গেল একটা ছোট ঘর, দেয়ালে তামার প্রদীপ, মাঝখানে একটা পাথরের বেদি আর একপাশে ধুলো জমে থাকা কিছু পুরনো বই। মায়া বইগুলো পরিষ্কার করল। একটায় লেখা, প্রেমী মুক্তি। আরেকটায়, যারা ভালোবাসে, তারাই বিধাতার সবচেয়ে কাছাকাছি। মায়ার চোখ ভিজে গেল। অরণ্য, দেখছো? এই জায়গাটা যেন আমাদেরই জন্য তৈরি। অরণ্য মাথা নেড়ে বলল, এখন থেকে এই ঘরই হবে আমাদের আশ্রয়। উপরে সমাজের চোখ, নিচে আমাদের প্রতিজ্ঞা। যদি তারা আবার আসে, এখান থেকেই আমরা দাঁড়াবো। সে পাথরের বেদির ওপর হাত রাখল। আর নিচু গলায় বলল, এই মঠের নীরবতা হোক আমাদের সাক্ষী। আজ থেকে এই অন্ধকারেই আমরা গরব নতুন আলো। বাইরে ঝড় উঠছিল। কিন্তু মঠের নিচে সেই গোপন ঘরে জন্ম নিচ্ছিল এক বিদ্রোহের বীজ। রাত তখন গভীর। মঠের চারপাশে কুয়াশা জমে ঘন দেয়ালের মতো। বাতাসে অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি, যেন কেউ অচেনা চোখে তাকিয়ে আছে অন্ধকার থেকে। মায়া তখন মাটির প্রদীপে আলো জ্বালাচ্ছিল। অরণ্য কাঠের বাক্সে তাদের কিছু শুকনো খাবার রেখে দিচ্ছিল। হঠাৎ মঠের দরজায় ঠক 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 আওয়াজ হলো। জনেই একসাথে থেমে গেল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর আবার কড়া নাড়ার শব্দ। অরণ্য সাবধানে দরজার পাশে গিয়ে বলল, কে? একটা কাপা গলা ভেসে এল বাইরে থেকে। আমি। আশ্রয় চাই, প্লিজ দরজা খোল। অরণ্য ও মায়া একে অপরের দিকে তাকালো। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, আর শব্দটা এবার আরো মরিয়া শোনাচ্ছে। অরণ্য ধীরে দরজা খুলল। দেখল, এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, গায়ে ভেজা কাপড়, হাতে একটা ছোট ব্যাগ, চোখে ভয় আর ক্লান্তি। তার মুখে দাড়ি, কিন্তু চোখ দুটো আশ্চর্যরকম গভীর। আমি পথ হারিয়েছি। 3 দিন ধরে নদীর ধারে ঘুরছিলাম।
শুনেছিলাম এই মঠে কেউ আছে। মায়া তাকে ভেতরে নিয়ে এসে বসাল আগুনের পাশে। কিছু গরম জল দিল। বৃদ্ধ ধীরে বলল, তোমরাই কি হৃদয় আর মায়া? জনের শরীর হঠাৎ জমে গেল। অরণ্য সাবধানী চোখে তাকালো। আপনি আমাদের নাম জানলেন কিভাবে? বৃদ্ধ হেসে বলল, আমি তোমাদের আগেই দেখেছি। আমি ছিলাম অভিভাবক সংঘ এর পুরনো সদস্য। যে সংগঠন তোমাদের খুঁজছে। মায়ার নিঃশ্বাস আটকে গেল। তাহলে আপনি আমাদের কাছে কেন এলেন? বৃদ্ধ ধীরে বলল, কারণ আমি আর ওই সংগঠনের অংশ নই। আমি তাদের ভয় দেখেছি। তাদের মিথ্যা দেখেছি। আর এখন আমি চাই তোমরা ওদের সত্যিটা প্রকাশ করো। অরণ্য কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ মাটিতে বসে ব্যাগ খুলল। ভেতর থেকে বের করল কিছু কাগজ, পুরনো নথি, আর একখানা ছবি। ছবিটায় দেখা গেল অরণ্যের বাবা, আর পাশে সেই সংঘের নেতা সুবীর পাল। অরণ্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ নিচু গলায় বলল, তোমার বাবা একসময় এই সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, অরণ্য। কিন্তু যখন তিনি প্রেমকে পাপ নয়, ঈশ্বরের আশীর্বাদ বলেছিলেন, তখনই তারা তাকে মেরে ফেলে। তোমার মধ্যে তার রক্ত বইছে, তাই তারা তোমাকে ভয় পায়। বাতাস হঠাৎ থেমে গেল। মায়ার মুখে বিস্ময়, অরণ্যের চোখে আগুন। তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল। সে ফিসফিস করে বলল, আমাদের ভালোবাসা শুধু সমাজের বিরুদ্ধে নয়, একটা পুরনো সত্যের বিরুদ্ধে লড়াই। বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আর এখন সময় এসেছে সেই সত্য প্রকাশ করার। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। কুয়াশার ফাঁকে চাঁদের আলো পড়ছে মঠের ভাঙা দেয়ালে, যেন সেও জানে, এই রাতের পর থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, প্রতিরোধের প্রতীক। অতীতের ছায়া। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। বৃদ্ধ মানুষটি, যার নাম পড়ে তারা জানল অদ্বৈত সেন, ঘুমিয়ে পড়েছেন মঠের কোণে। কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। তার হাতে এখনো সেই পুরনো ছবিটা, যেখানে তার বাবা দাঁড়িয়ে আছেন সুবীর পালের পাশে। যেন দুই বন্ধু, অথচ একজনের হাতে মৃত্যুর পরিকল্পনা। মায়া পাশে এসে বসল। চলো নিচে যাই অরণ্য। হয়তো তোমার উত্তরটা নিচের কক্ষেই আছে। অরণ্য মাথা নেড়ে সম্মতি দিল। জনেই আবার নামল মঠের গোপন সিঁড়ি বেয়ে নিচে। নিচের ঘরটা আগের চেয়ে যেন আরো ভারী মনে হচ্ছিল। দেয়ালে ছায়া নড়ছে। বাতাসে ধুলো আর ছাইয়ের গন্ধ। বৃদ্ধের দেওয়া নথিগুলো নিয়ে অরণ্য একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সটার মুখে লোহার তালা, কিন্তু সময়ের ক্ষয়ে সেটা ভেঙে গেল সহজেই। ভেতরে কিছু কাগজ, একটা পুরনো চিঠি, আর একটা তামার মেডেল। চিঠির ওপর লেখা, অরণ্যর জন্য, যদি কখনো সে সত্য জানতে চায়। অরণ্যের বুক কেঁপে উঠল। সে কাগজটা খুলে পড়তে শুরু করল। প্রিয় অরণ্য, যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি হয়তো আর থাকব না। আমি জানি, সমাজ তোমায় বলবে আমি পাপী ছিলাম, কিন্তু সত্যিটা হচ্ছে, আমি চেয়েছিলাম ভালোবাসাকে শুদ্ধভাবে বাঁচাতে। অভিভাবক সংঘ আসলে ধর্মের ছদ্মবেশে ভয় ছড়ানো এক শক্তি। তারা ভালোবাসাকে পাপ বানিয়েছে, যেন মানুষের মনকে বেঁধে রাখা যায়। আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আর তাই আমার মৃত্যু ছিল অবধারিত। একদিন কেউ একজন আসবে যে সমাজের মুখোশ খুলে দেবে। আমি বিশ্বাস করি, সেই মানুষ হবে আমার রক্তের, হয়তো সেই তুমি, অরণ্য। মনে রেখো, ভালোবাসা শুধু আবেগ নয়, এটা বিপ্লব। যদি কখনো তুমিও কাউকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা যেন ভয়কে জ্বালিয়ে দেয়, আর সেখানে জ্বলবে সত্যের আলো। তোমার বাবা, আদিত্য সেন। চিঠিটা পড়ে অরণ্যের চোখে পানি চলে এলো। মায়া ধীরে তার হাতটা ধরল। তোমার বাবা সেই যুদ্ধ শুরু করেছিলেন। এখন সময় এসেছে তুমি সেটা শেষ করো।
অরণ্যের চোখে তখন আর ভয় নেই, শুধু দৃঢ়তা। সে মেডেলটা হাতে তুলে নিল। ওটার ওপরে খোদাই করা, সত্যম প্রেমম শক্তি, সত্য, প্রেম, শক্তি। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো। মঠের ওপরের দরজায় কেউ আঘাত করছে, আর বাতাসে ভেসে এলো কণ্ঠ। হৃদয়, মায়া, বেরিয়ে আসো, তোমাদের সময় ফুরিয়ে গেছে। সুবীর পাল ফিরে এসেছে। অরণ্য ধীরে দাঁড়িয়ে বলল, না, এবার আমি পালাব না। এবার ওদের বুঝিয়ে দেব, ভালোবাসা কখনো বন্দী হয় না। বাইরে ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় মঠের ছায়াগুলো লম্বা হয়ে উঠছে। আর নিচের কক্ষে দাঁড়িয়ে অরণ্য শপথ নিচ্ছে। এই যুদ্ধ শেষ হবে হয় তার মৃত্যুতে, না হয় সমাজের মুখোশ ছিঁড়ে ফেলে। বজ্রপাতের আলোয় মঠের দেয়ালগুলো ফেটে যাচ্ছে যেন। বাইরে ঝড়ের গর্জন, ভিতরে অরণ্যের হৃদয়ে আরেক ঝড়। তার হাতে এখনো সেই মেডেল, সত্যম প্রেমম শক্তি, যেন মুষ্টিবদ্ধ শক্তি হয়ে ধুকপুক করছে তার শিরায়। দরজার বাইরে থেকে কণ্ঠস্বর এল, ভারী, ঠান্ডা, নির্মম। হৃদয়, বা বলি অরণ্য সেন। অনেক খেললে, এখন শেষ সময় এসেছে। অরণ্য মৃদু হেসে বলল, তুমি নামটা জানলে, কিন্তু আমার রক্তের সত্য জানো না, সুবীর পাল। দরজাটা ভেঙে ঢুকে পড়ল কালো পোশাকে কিছু লোক। তাদের হাতে আগুন, লাঠি, কেউ কেউ বন্দুকও ধরে আছে। আর তাদের মাঝে দাঁড়িয়ে সুবীর। চোখে সেই চেনা শীতল দৃষ্টি, মুখে অদ্ভুত শান্তি, যেন সে ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে। তিতলি পেছনে সরে দাঁড়ালো। কিন্তু অরণ্য এগিয়ে গেল সামনে। তুমি জানো কেন তোমার বাবা মরেছিল? সুবীরের ঠোঁটে ব্যঙ্গের ছায়া। কারণ সে ভেবেছিল ভালোবাসা দিয়ে সমাজ বদলানো যায়। ও বুঝতে পারেনি, সমাজ বদলায় না, সমাজ মানুষকে ভেঙে বদলায়। অরণ্যের কণ্ঠ গর্জে উঠল, তুমি মিথ্যে বলছ। আমার বাবা মরেননি, তোমরা তাকে হত্যা করেছিলে, কারণ তিনি তোমাদের ভয়ের নাম উচ্চারণ করেছিলেন। এক মুহূর্তের নীরবতা। তারপর সুবীর শান্ত স্বরে বলল, তোমার বাবাকে আমি ভালোবাসতাম, অরণ্য। কিন্তু ও সীমা ছাড়িয়ে গিয়েছিল। আর এখন, তুমি সেই একই ভুল করতে যাচ্ছ। অরণ্য ধীরে এগিয়ে আসে, চোখে ভয় নেই, শুধু আগুন। তার হাতের মুষ্টি শক্ত হয়ে ওঠে। ভালোবাসা ভুল নয়, সুবীর। ভুল হলো তোমার মতো মানুষ, যারা ভয়কে ঈশ্বর বানিয়েছে। সুবীরের চোখে হঠাৎ ক্রোধের ঝলক। সে ইশারা করতেই লোকগুলো এগিয়ে আসে। অরণ্য এক ধাক্কায় মোমবাতি ফেলে দেয় মাটিতে, চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। মঠের ভেতর ধোঁয়া, আগুন, ছায়া, চিৎকার। অরণ্য ছায়ার ভেতর দিয়ে ছুটে যায়, একে একে আঘাত করে তাদের যারা তার পথে আসে। তিতলিকে আঁকড়ে ধরে আছে, কিন্তু তার চোখ তীক্ষ্ণ, যেন প্রতিটি শব্দ শুনছে। অরণ্য ও সুবীর মুখোমুখি দাঁড়ায় আগুনের ভেতর। এক পাশে সমাজের প্রতিনিধি, অন্য পাশে প্রেমের বিদ্রোহী। সুবীর ধীরে বলে, তুমি শেষ সন্তান আদিত্য সেনের। তোমার জন্মই একটা ভুল। তোমার মা ছিল ওদের নিষিদ্ধ প্রণয় এর ফল। অরণ্যের চোখ বিস্ফারিত, বুকে যেন বজ্রপাত হয়। তুমি কি বললে? সুবীর ঠান্ডা হাসি হেসে বলে, তোমার মা ছিল অভিভাবক সংঘ এর এক নারীবন্দী, যাকে তোমার বাবা বাঁচাতে গিয়ে নিজের জীবন হারায়। তুমি জন্মেছিলে সমাজের নিয়ম ভেঙে, তাই তুমি তাদের কাছে অভিশাপ। অরণ্যের মাথা ঝাঁকুনি খায়, দুনিয়া ঘুরে যাচ্ছে যেন। কিন্তু মুহূর্তেই সে নিজেকে সামলায়। যদি ভালোবাসা থেকেই আমার জন্ম হয়, তবে আমি সেই ভালোবাসার উত্তরাধিকারী। সে মাটিতে পড়ে থাকা মেডেলটা তুলে নেয়, মুখে আগুনের আলোয় তীব্র দৃষ্টি। আর বলে, আমার বাবা যুদ্ধ শুরু করেছিলেন। আমি সেটার শেষ করব। আজ, এখানেই। সুবীর বন্দুক তোলে কিন্তু অরণ্য ঝাঁপিয়ে পড়ে দুইজনের শরীর জড়িয়ে যায় আগুনের মধ্যে।
বজ্রপাতের আলোয় দেখা যায় দুটি ছায়া, একটা সমাজের, আরেকটা ভালোবাসার। কিন্তু কে বাঁচবে, কে পুড়ে যাবে, তা এখন ঝড় জানে, রাত জানে, ইতিহাস জানবে। রাতটা শেষ হয়েছিল আগুনের ভেতর, কিন্তু সকাল শুরু হলো ছাইয়ের গন্ধে। মঠটা পুড়ে ছারখার হয়ে গেছে। দেয়ালের জায়গায় এখন ধোঁয়ার রেখা, আর বাতাসে মিশে আছে কালি আর অশ্রুর গন্ধ। অরণ্য ধীরে চোখ খুলল। তার কপালে রক্ত জমে আছে, আর পাশে শুয়ে আছে তিতলি, অচেতন, কিন্তু জীবিত। তিতলি কোথাও নেই। মুহূর্তের মধ্যে আগের রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেসে উঠল তার চোখে। সুবীরের বন্দুক, আগুনের শিখা, চিৎকার। তারপর সব অন্ধকার। অরণ্য উঠে বসল। চারদিকে ছাইয়ের ভেতর থেকে কিছু ভাঙা নথি, অর্ধপোড়া কাগজ উকি দিচ্ছে। তার হাত স্বয়ংক্রিয়ভাবে সেই কাগজগুলোর দিকে বাড়িয়ে দেয়, যেন ওগুলোর ভেতরেই বেঁচে আছে কোনো উত্তর। তার আঙুলে লেগে যায় এক পুরনো শিল। একটা বৃত্তের ভেতরে তিনটা প্রতীক, চোখ, আগুন, আর হৃদয়। ওটাই অভিভাবক সংঘ, এর চিহ্ন। মাথার ভেতর যেন কারো কণ্ঠ বাজতে লাগল। তোর বাবা ওই চিহ্ন নিয়েই মরেছিল, অরণ্য। সে ঘুরে তাকায়, দেখে, ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মানুষটি, যে প্রথম মঠে তাদের আশ্রয় দিয়েছিল, অদ্বৈত সেন। অরণ্যের গলা শুকিয়ে যায়। আপনি, আপনি বেঁচে আছেন? বৃদ্ধ হাসে, একরকম বিষণ্ণ, ক্লান্ত হাসি। বেঁচে আছি বলবি? না, হয়তো মৃত্যুর ধারেই হাঁটছি। আমি সমাজের হয়ে কাজ করতাম, অরণ্য। তোর বাবার সাথেই। আমি ওর ছায়া ছিলাম। ও যখন বুঝল এই সমাজ আসলে ভয় দিয়ে শাসন করে, তখন থেকেই ওর মধ্যে আগুন জ্বলতে শুরু করল। কিন্তু সুবীর, ও বিশ্বাস করত ভয়, শৃঙ্খলায়। ওরা জন একই যুদ্ধের দুই প্রান্তে ছিল। অরণ্য নীরব হয়ে শোনে। বৃদ্ধ আরও বলেন, আদিত্য শেষ দিনগুলোতে একটা নথি লিখেছিল, যেখানে সে অভিভাবক সংঘ এর আসল উদ্দেশ্য প্রকাশ করেছিল। ওই নথিটা ও আমাকে লুকিয়ে রাখতে বলেছিল, যদি কখনো তার ছেলে ফিরে আসে, তাকে দিতে। বৃদ্ধ পকেট থেকে একটা চামড়ার খাম বের করল। ধুলায় ঢাকা, কিন্তু ভেতরের কাগজগুলো এখনো অক্ষত। অরণ্য কাগজটা খুলল, আর চোখ বড় হয়ে গেল। ওখানে নাম লেখা, প্রজেক্ট পবিত্র। নিচে সূক্ষ্ম হস্তাক্ষরে, মানবমন নিয়ন্ত্রণের ধর্মীয় প্রোটোকল অনুমোদন এস প্যাল এ সেন। অরণ্যের বুকের ভেতর শীতল একটা ধাক্কা লাগল। আমার বাবা এই প্রজেক্টের অনুমোদন দিয়েছিলেন? বৃদ্ধ ধীরে বলল, হ্যাঁ, শুরুতে দিয়েছিলেন। ও বিশ্বাস করেছিল এটা মানুষের মনকে শান্ত রাখবে। কিন্তু পরে বুঝেছিল, এই শান্তি আসলে মানুষের স্বাধীনতাকে কবর দিচ্ছে। অরণ্য চুপচাপ বসে রইল। বাইরে সূর্যের আলো মঠের ছাইয়ের ভেতর পড়ছে। আর সেই আলোর ভেতর অরণ্য অনুভব করল, তার বাবার ছায়া এখনো তাকে ঘিরে আছে, একজন অপরাধী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, যে ভুল বুঝে ফেলার পরেও সত্যকে বেছে নিয়েছিল। তিতলি ধীরে চোখ খুলে বলল, আমরা এখন কি করব, অরণ্য? অরণ্য খামটা নিজের বুকে চেপে ধরে বলল, আমরা সত্যটা প্রকাশ করব। তিতলি যেখানেই থাকুক, সুবীর যত বড় মানুষই হোক, এই সমাজকে এবার সত্যের মুখোমুখি হতে হবে। তার কণ্ঠে তখন ভয় নেই, শুধু দৃঢ়তা। ছাইয়ের মধ্যে সে দাঁড়িয়ে আছে, আর পেছনে ভাঙা মঠের দেয়ালে বাতাসে উড়ে যাচ্ছে একটা শব্দ, সত্যম প্রেমম শক্তি। সত্য, প্রেম, শক্তি। সূর্য তখন পুরোপুরি উঠেছে, তবুও মনে হচ্ছে পৃথিবীটা ধোঁয়ার চাদরে ঢেকে আছে। মঠের ভেতরের আগুন নিভে গেছে, কিন্তু অরণ্যের বুকের ভেতর যে আগুন জ্বলে উঠেছে, তা আর নিভবে না। বৃদ্ধ অদ্বৈত এখন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। তিতলি তার পাশে পানি ধরল। কিন্তু বৃদ্ধ হাত তুলে বললেন, না, আমার সময় শেষ, মা। যা বলার ছিল, এখনই বলি। অরণ্য কাছে এগিয়ে এলো।
বৃদ্ধ বললেন, অভিভাবক সংঘ কেবল একটা সংগঠন নয়, অরণ্য। ওরা এমন একটা যন্ত্র তৈরি করেছিল, যা মানুষের মনের ভয় আর বিশ্বাসকে প্রোগ্রাম করে দিতে পারে। ওই যন্ত্রের নামই ছিল প্রজেক্ট পবিত্র। তোর বাবা ওটার নকশা করেছিল, সুবীর বাস্তবায়ন করেছিল। অরণ্যের গলা শুকিয়ে গেল। মানে, বাবাই এই দানবীয় কাজ শুরু করেছিলেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু ও বুঝতে পারার পরই পাল্টে যায় সবকিছু। ওই যন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তখনই সংঘ ও সুবীর ওর বিরুদ্ধে যায়। তোর জন্ম তখনও হয়নি। ওর মৃত্যুর পর ওরা ওই প্রকল্প বন্ধ করে দেয়, কিন্তু পুরোপুরি না। অরণ্যের চোখে আগুনের ঝিলিক। মানে, ওরা এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছে? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এই সমাজে যে ভয়, ঘৃণা, নিষিদ্ধতার বাঁধন, ও সব ওই প্রজেক্টেরই অংশ। ভালোবাসাকে তারা পাপ বানিয়েছে, যাতে মানুষ নিজের মন থেকেই ভয় পায়। বৃদ্ধের কণ্ঠ ধীরে আস্তে থেমে গেল। অরণ্য তার হাত ধরল। আপনি আমাদের সাথে চলুন, আমরা লড়ব একসাথে। বৃদ্ধ মৃদু হাসলেন, না, আমার যুদ্ধ শেষ। এখন তোর সময়, অরণ্য। তুমি যা শুরু করবে, ওরা সেটা থামাতে পারবে না। বৃদ্ধের নিঃশ্বাস থেমে গেল। তিতলি কাঁদতে লাগল নিঃশব্দে। বাইরে বাতাস থেমে আছে, যেন প্রকৃতিও শুনছে সেই শেষ কথা। অরণ্য ধীরে উঠে দাঁড়াল। তার হাতে তখন প্রজেক্ট পবিত্র ফাইল, চোখে দৃঢ়তা, মুখে সেই অটল শপথ। এবার শেষ আশ্রয় নয়, শেষ যুদ্ধ। সে জানালার বাইরে তাকিয়ে বলল, এই সমাজ ভয় দিয়ে শাসন করে। আমি তাদের ভয় দেখাবো সত্যের মুখ। তিতলি চুপচাপ তার পাশে দাঁড়িয়ে বলল, তাহলে এখন কোথায় যাব আমরা? অরণ্য উত্তর দিল, যেখান থেকে সব শুরু হয়েছিল, রাজধানীর অভিভাবক সংঘের মূল দফতরে। ওখানেই আছে প্রজেক্ট পবিত্র কেন্দ্র। ওখানেই শেষ হবে এই নিষিদ্ধ যুদ্ধ। বাতাসে ছাই উড়ছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে দুই ছায়া, অরণ্য ও মায়া। একজন প্রেমিক, একজন সহযোদ্ধা। তারা জানে সামনে যা আছে তা হয়তো মৃত্যু, তবু তারা থামবে না। কারণ মৃত্যু থেকেও ভয়ঙ্কর হলো অচেতনভাবে বেঁচে থাকা। রাতের শহরটা বাইরে থেকে নিঃশব্দ, কিন্তু ভেতরে যেন যান্ত্রিক হৃদয় বেজে চলেছে অবিরাম। প্রতি রাস্তার মোড়ে ঝলমল করছে নিয়ন আলো, বিশ্বাসী নিরাপত্তা, ভয়ই ন্যায়ের প্রমাণ। অরণ্য গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকে, এই শহরেই তার জন্ম। এই শহরেই তার বাবাকে সমাজ দেশদ্রোহী বলেছিল, আর আজ সেই শহরেই ফিরছে সে, ভালোবাসাকে মুক্ত করতে। মায়া পাশে বসে বলল, তুমি নিশ্চিত তো, ওরা এখনো প্রজেক্টটা চালাচ্ছে? অরণ্য গম্ভীর স্বরে বলল, অদ্বৈত সেনের দেওয়া নথিতে উল্লেখ ছিল, কেন্দ্রীয় মননিয়ন্ত্রণ ইউনিট নামের এক জায়গা। ওখানেই সব ডেটা, ভয়, নিয়ন্ত্রণ আর বিশ্বাসের প্রোগ্রাম জমা থাকে। গাড়ি থামল পুরনো শিল্পাঞ্চলের এক প্রান্তে। চারদিক ফাঁকা, শুধু একটা বিশাল ধাতব ভবন দাঁড়িয়ে, উচ্চ, নিঃশব্দ, ভয়ঙ্কর। দরজার ওপর খোদাই করা শব্দগুলো স্পষ্ট জ্বলছে, পবিত্র সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং মরাল ইউনিট। মায়া ধীরে বলল, এটাই সেই জায়গা? অরণ্য মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখানেই ওরা মানুষের মনের ঈশ্বর তৈরি করেছে। ওরা দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। চারদিকে ঠান্ডা ধাতব গন্ধ, কম্পিউটার স্ক্রিনে মানুষের মুখ, ভয়, হাসি, কান্না, প্রার্থনা। সব কিছু সংখ্যায় রূপান্তরিত হচ্ছে। অরণ্যের বুক কেঁপে ওঠে। এটাই তো মানুষের মন, পরিসংখ্যানে বন্দী। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠ শোনা গেল, তুমি দেরি করে ফেলেছ, অরণ্য। জন ঘুরে দাঁড়ালো। সামনে সুবীর পাল। কালো কোট, সাদা মুখ, চোখে ঠান্ডা দীপ্তি। তোমার বাবাও এমন করেই এসেছিল একদিন, সে বলল। ও ভেবেছিল ভালোবাসা সমাজকে বদলে দিতে পারে।
কিন্তু শেষে বুঝেছিল, ভয়ই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই তো, আমরা ভয় ছাড়া টিকে থাকতে পারি না। অরণ্য ধীরে এগিয়ে যায়। না, সুবীর। ভয় মানুষকে বাঁচায় না, ওদের হত্যা করে, ভেতর থেকে। সুবীর মৃদু হাসল। তাহলে দেখো, তোমার বাবা কি রেখে গেছে পৃথিবীর জন্য। সে একটা বোতাম চাপল। অন্ধকার কক্ষে নীল আলো জ্বলে উঠল, আর সামনে দেখা গেল বিশাল কাচের ট্যাঙ্ক, যার ভেতর এক যন্ত্র কাঁপছে ধীরে ধীরে। তার ভেতর থেকে নির্গত হচ্ছে আলোকরশ্মি, যা ছুঁয়ে যাচ্ছে মানুষের ভয় আর বিশ্বাসের তরঙ্গ। অরণ্য নিঃশব্দে ফিসফিস করে বলল, এইটা আমার বাবার তৈরি? সুবীর গর্বভরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আদিত্য সেন, সমাজের পরিত্রাতা। ওই প্রথম মানুষ, যে ভয়কে পরিমাপ করতে পেরেছিল। অরণ্যের চোখে তখন অশ্রু, কিন্তু সেটা দুঃখের নয়, একটা কঠিন, অগ্নিদীপ্ত সিদ্ধান্তের প্রতিফলন। আমার বাবা হয়তো ভুল করেছিলেন, সে বলল, কিন্তু আমি সেই ভুল ভেঙে ফেলব। এ যন্ত্র আজ শেষ হবে। সুবীর বন্দুক তোলে, না, তুমি ইতিহাস পুনরাবৃত্তি করবে, তোমার বাবার মতোই মরবে। ঠিক তখনই তিতলি পাশ থেকে নিয়ন্ত্রণ বোর্ডে লাফিয়ে পড়ে, সিকিউরিটি কোড ভেঙে দিতে শুরু করে। সাইরেন বাজতে থাকে চারদিকে, যন্ত্র কাঁপতে শুরু করে প্রবলভাবে। অরণ্য চিৎকার করে বলল, তিতলি কন্ট্রোল রুমের পাওয়ার কাট করো। সুবীর গুলি ছোড়ে, কিন্তু গুলির আওয়াজের সাথে সাথে নীল আলো ফেটে যায়, আর পুরো ঘরটা কেঁপে ওঠে বিস্ফোরণের মতো শব্দে। অরণ্য ও সুবীরের ছায়া আগুনের আলোয় দাঁড়িয়ে আছে মুখোমুখি, জনের মাঝখানে জ্বলছে সেই যন্ত্র, যার ভেতর বন্দি মানবতার ভয়। ভয় মরে গেলে মানুষ বাঁচবে, অরণ্য চিৎকার করে ওঠে। তাই আজ আমি ভয়কে শেষ করব। বিস্ফোরণ। অন্ধকার। নিঃশব্দ। কিছুক্ষণের জন্য পৃথিবী যেন শ্বাস বন্ধ করেছিল। বিস্ফোরণের পর, মঠের মতো বিশাল সেই কেন্দ্র এখন ধসে পড়েছে আগুনে। লোহার দেয়াল, ভাঙা যন্ত্র, ভেসে থাকা ছাই, সবকিছুই যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ধোয়ার ভেতর তিতলি হোঁচট খেতে খেতে উঠে বসে। তার মুখ রক্তাক্ত, চুল ছাইয়ে ভরা। অরণ্য। অরণ্য কোথায়? কোনো উত্তর নেই। শুধু চারপাশে জ্বলছে লাল আলো আর ভাঙা স্ক্রিনে ঝলক দিচ্ছে শেষ বার্তা। সিস্টেম এরর, ফেইথ প্রোটোকল টার্মিনেটেড। মায়া চোখে জল নিয়ে হোঁচট খেতে খেতে এগোয়। ভাঙা ধাতব কাঠামোর নিচে, ধোয়ার ভেতর এক হাত নড়ে উঠল। অরণ্য। সে ছুটে গিয়ে ধুলো সরিয়ে দেয়। অরণ্য আধো জ্ঞানেই বলল, সিস্টেম ধ্বংস হয়েছে? মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ। কিন্তু সুবীর? অরণ্যের কণ্ঠ ভারী হয়ে গেল। ও মারা যায়নি। ও পালিয়েছে। ও এখন জানে আমি বেঁচে আছি। আর ও জানে, ভয় মরে গেছে। বাইরে তখন ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। শহরের আকাশে প্রথম সূর্যের কিরণ, ধোয়ার ওপর ছড়িয়ে পড়ছে সোনালি রেখা। কিন্তু শহরটা আর আগের মতো নেই, মন নিয়ন্ত্রণ টাওয়ার ধসে পড়েছে, ভয় প্রোটোকল ভেঙে গেছে। মানুষেরা রাস্তায় নেমে এসেছে যেন নতুন কোনো বাতাস ছুঁয়ে। একজন বৃদ্ধা হাত তুলে বলছে, আমি স্বপ্ন দেখেছিলাম। আমি এখন আবার ভাবতে পারি। এক শিশু হাসছে প্রথমবারের মতো, ভয় ছাড়া। অরণ্য তাকিয়ে থাকে দৃশ্যটার দিকে। তার ঠোঁটে ক্ষীণ হাসি। দেখো তিতলি, ওরা আবার মানুষ হয়ে উঠছে। মায়া তার কাঁধে হাত রাখে। তুমি করেছ, অরণ্য। অরণ্য মৃদু মাথা নাড়ে। না। আমি না। আমার বাবা শুরু করেছিলেন, আমরা শেষ করলাম। ওরা মঠের ধ্বংসস্তূপের দিকে ফিরে তাকায়। যেখান থেকে ধোয়ার ভেতর এক টুকরো ধাতব মেডেল ঝলসে উঠছে। সত্যম প্রেমম শক্তি। অরণ্য সেটা তুলে নেয় হাতে। মেডেলটা এখন আগুনে পুড়ে কালো, কিন্তু তাতে খোদাই করা অক্ষরগুলো এখনো ঝলমল করছে। সত্য, প্রেম, শক্তি। সে ফিসফিস করে বলে।
এই তিনটাই যথেষ্ট এক সভ্যতাকে পুনর্জন্ম দিতে। দূরে হঠাৎ একটা হেলিকপ্টারের শব্দ। সুবীর পাল হয়তো আবার ফিরছে। কিন্তু এবার ভয় নয়, তার চোখে থাকবে আতঙ্ক, কারণ মানুষ এখন মুক্ত। অরণ্য হাঁটতে শুরু করে আগুনের ভেতর দিয়ে। তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় সূর্যের আলোয়। আর পেছনে রেখে যায় সেই শহর, যেখানে ভয় মরে গেছে। আর জন্ম নিয়েছে ভালোবাসার নতুন সভ্যতা। সময় কেটে গেছে 2 মাস। সেই রাতের আগুন, মঠের বিস্ফোরণ, সুবীর পালের পালিয়ে যাওয়া, সব এখন ইতিহাসের পৃষ্ঠায় রয়ে গেছে। কিন্তু ইতিহাসের ধুলোয় নতুন শহর গড়ে উঠছে। নাম, নতুন স্রোতনগর। এক শহর যেখানে ভয় নেই, ধর্ম নেই, কেবল মানবতা আছে। অরণ্য বসে আছে এক পুরনো পাথরের সিঁড়িতে। তার পাশে তিতলি, হাতে একটা ছেঁড়া ডায়েরি, যার প্রচ্ছদে লেখা, আদিত্য সেন, ব্যক্তিগত নোট। শহরের কেন্দ্রস্থলে আজ এক অদ্ভুত নীরব সমাবেশ। মানুষেরা মশাল হাতে জড়ো হয়েছে। শিশুরা গাইছে নতুন গান। ভালোবাসা মানেই জীবন, জীবন মানেই মুক্তি। দূরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই পুরনো মঠের ধ্বংসাবশেষ। বাতাসে হালকা ধোঁয়া ভেসে উঠছে, যেন পুরনো অতীতের আত্মা এখন শান্তি খুঁজে পেয়েছে। অরণ্য তিতলির হাত ধরে বলে, চলো, এখন আর ছায়া নয়, আলোতে বাঁচি। মায়া হাসে, চোখে একটু পানি। তুমি জানো, অরণ্য, ভালোবাসা আসলে বিধাতার সবচেয়ে বড় সাহস। জনেই হাঁটতে থাকে সূর্যাস্তের দিকে। তাদের ছায়া লম্বা হয়ে মিশে যায় আলোর পথে। বৃষ্টি থেমেছে 3 দিন হলো। মঠের ধ্বংসস্তূপে এখন বুনো ঘাস উঠেছে, বাতাসে ধোঁয়ার গন্ধ মিশে আছে, কিন্তু শহরের মানুষরা ধীরে ধীরে আবার হাসতে শিখছে। অরণ্য এখন শহরের প্রান্তে ছোট্ট একটা ঘর বানিয়েছে, ইট, কাঠ আর কিছু পুরনো বই মিলে যেন এক অন্যরকম আশ্রম। ঘরের সামনে ছোট্ট বাগান, যেখানে তিতলি প্রতিদিন কিছু নতুন ফুল লাগায়। তার চোখে এখন শান্তি, কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে ভয়। ভয় যে অরণ্য আবার একদিন সেই ছায়ার ভেতরে হারিয়ে যাবে। সকালবেলায় তিতলি এসে দাঁড়ায় দরজায়। হাতে কিছু পত্রিকা আর এক কাপ কালো কফি। শুনো, আজ খবরের প্রথম পাতায় তোমার নাম আছে। সে হাসল। অরণ্য মুচকি হেসে পত্রিকাটা নিল। শিরোনাম, অরণ্য সেন, নিষিদ্ধ সমাজ থেকে মুক্তির স্থপতি। অরণ্য মৃদু নিঃশ্বাস ফেলে বলে, স্থপতি নয়, আমি শুধু একটা দেয়াল ভেঙেছি। এখন নতুন মানুষরা নিজেরাই তাদের শহর গড়বে। মায়া তাকায় তার দিকে, তুমি জানো না, তুমি মানুষকে ভয় থেকে মুক্ত করেছ। এটা শুধু একটা আন্দোলন না, এটা একটা পুনর্জন্ম। তিতলি তখন ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে, চুলে গাঁদা ফুল গুজে, চোখে অদ্ভুত শান্তি। চলো, আজ নদীর ধারে যাই। আমি নতুন একটা গান লিখেছি, সে হেসে বলে। অরণ্য একটু চুপ করে তাকিয়ে থাকে তিতলির মুখের দিকে। যে মুখ একদিন অন্ধকারে হারিয়ে গিয়েছিল, আজ সেই মুখেই সে জীবনের আলো দেখে। নদীর ধারে বসে তিতলি গাইতে শুরু করে। ছাই থেকে উঠি, আলো ছুঁই। ভয় ভেঙে আমি তোমায় ছুঁই। রাত পেরিয়ে যাই, সকাল খুঁজি। আগুনে পুড়ে জন্ম নতুন রুজি। রক্তে জ্বলে তোমার নাম। ভালোবাসা আমার ধর্ম আজ। শপথ নিলাম, যত ব্যথা হোক, তবুও প্রেমে থাকবো সাজ। তুমি বলেছিলে, ভয় মানে মৃত্যু। তাই আমি ভয়কে ভালোবেসেছি। তুমি বলেছিলে, আলো মানে প্রেম। তাই আমি অন্ধকারে তোমায় খুঁজেছি। চাঁদের নিচে রঙিন ক্ষত, তবু হাসি ফুটে যায়। ভাঙা শহরের ভেতর থেকেও প্রেম ফিরে আসে আয়। ছাই থেকে উঠি, আলো ছুঁই। ভয় ভেঙে আমি তোমায় ছুঁই। মৃত্যু মানে শেষ নয়, ভালোবাসা মানেই জীবন। জান্নাতুল ফেরদৌস।
এই গানটার নাম ছাই থেকে উঠি, শুনতে একটু অদ্ভুত তাই না? যাই হোক, এই গানটা আসলে আমি গল্পের সাথে মিল রেখে বানিয়েছি। গানের শব্দে বাতাস থমকে যায়। অরণ্য ধীরে বলে, তোমার কণ্ঠে এমন কিছু আছে যা সব ভয়কে মুছে দেয়। তিতলি হেসে বলে, কারণ আমি ভয় পেয়েছিলাম একদিন, তুমি শিখিয়েছিলে, ভয়কে ভালোবাসলে ওটাই আলো হয়ে ফিরে আসে। জানো, এখন মানুষ ভালোবাসতে শিখছে। কেউ ধর্ম দেখে না, কেউ সমাজের নিয়ম মানে না। সবাই শুধু মানুষকে ভালোবাসতে জানে। অরণ্য আকাশের দিকে তাকিয়ে বলে, তাহলে আমরা সফল হয়েছি, অন্তত এখন পর্যন্ত। কিন্তু দূরে পাহাড়ের পেছনে একটুখানি ধোঁয়া উঠছে। মায়া চোখ সরু করে তাকায়। ওটা কি? কেউ আগুন জ্বালাচ্ছে? অরণ্য ঠোঁট কামড়ে বলে, না, ওটা আগুন না, সংকেত। সে উঠে দাঁড়ায়। তার চোখে পুরনো সেই তীক্ষ্ণ দৃষ্টি ফিরে এসেছে। সুবীর পাল মারা যায়নি। ও এখন নতুন মুখে, নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসছে। তিতলি ভয় পেয়ে বলে, তুমি আবার ওসবের মধ্যে ঢুকবে না তো, অরণ্য? অরণ্য তার হাত ধরে বলে, না, এইবার নয়। এবার আমি একা না, আমার পাশে তুমি আছো, তিতলি আছে, আর একটা শহর আছে যারা ভয়কে চেনে না। রাত নামছে। তাদের ছোট ঘরের ভেতর মোমবাতির আলো জ্বলছে। তিতলি কাগজে কিছু লিখছে। জীবন মানে যুদ্ধ না, কিন্তু কখনো কখনো ভালোবাসার জন্য যুদ্ধ করতেই হয়। অরণ্য বাইরে বসে আকাশের দিকে তাকায়। চাঁদটা আজ যেন একটু লাল। হঠাৎ একটা ছায়া দেখা গেল বনপথের পাশে, একজন মানুষ, কালো কোট, মুখ ঢাকা। সে থেমে অরণ্যের ঘরের দিকে তাকালো, তারপর ধীরে হাসল। আর বাতাসে ভেসে এলো এক কণ্ঠ। যুদ্ধ শেষ হয়নি, অরণ্য। এবার শুরু হবে বিশ্বাসের খেলা। অরণ্যের চোখে আগুন জ্বলে উঠল। সে নিচু স্বরে বলে, এসো সুবীর, এইবার আমি পালাবো না। মোমবাতির আলো নিভে যায়। বাইরে আবার বৃষ্টি নামে, ধুলোয়, রক্তে, আর ভালোবাসায় মিশে থাকা এক নতুন সকাল অপেক্ষায়। মঠের ঝড় থেমে গেছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে কুয়াশা, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। তিতলি জানালার পাশে বসে, চুলে শুকনো ফুলের গন্ধ লেগে আছে। অরণ্য বাইরে গিয়ে কাঠ কুড়োচ্ছে, আগুন জ্বালানোর জন্য, কিন্তু তার চোখে অন্য আগুন। তারা জন এখন একা। অদ্বৈত সেন অনেক দূরের গ্রামে গেছেন কিছু ওষুধ আনতে। মঠটা নিস্তব্ধ, শুধু পিয়ানোর ভাঙা চাবিতে বাতাস বাজাচ্ছে কোনো পুরনো সুর। তিতলি চুপ করে তাকিয়ে থাকে অরণ্যের দিকে। তার কাঁধে এখনো শুকনো রক্তের দাগ, তবু মুখে একরকম শান্তি। অরণ্য এসে আগুনের সামনে বসে পড়ে। ঠান্ডা লাগছে? সে ধীরে জিজ্ঞেস করল। তিতলি হেসে বলল, না, এখন উষ্ণ লাগছে, হয়তো আগুনের জন্য না। অরণ্য তাকিয়ে রইল তার চোখে, যেন সে প্রথমবার সত্যিই দেখল তিতলিকে। ভয় আর মৃত্যু পার হয়ে আসা এক জীবন্ত বিস্ময়। তিতলি বলল, জানো, কখনো কখনো মনে হয় আমরা শুধু গল্পের চরিত্র। যাদের ভালোবাসা থাকে, কিন্তু শেষ হয় না। অরণ্য উত্তর দিল, না, আমাদের গল্প শেষ হবে না। কারণ তুমি আছো আমার ভিতরে, যতদিন শ্বাস চলবে। বাতাসে আগুনের আলো তিতলির মুখে পড়ে, তার চোখে নরম কমলা আভা, চুল এলোমেলো, ঠোঁটে এক হালকা কাঁপন। সে ধীরে উঠে আসে, অরণ্যের সামনে দাঁড়ায়। অরণ্য, হু, ভালোবাসা যদি পাপ হয়, তবে আজ আমি পাপ করব। তিতলি ধীরে অরণ্যের গালে হাত রাখে। তার হাত ঠান্ডা, কিন্তু অরণ্যের বুক গরম হয়ে ওঠে। মুহূর্তটা কোনো সংলাপ চায় না। শুধু চোখের ভাষা বলে, তুমি বেঁচে আছো, আমি তোমাতে। বাইরে বৃষ্টি শুরু হয় আবার, কিন্তু এবার তা শান্তির বৃষ্টি। মঠের ভেতরে আগুনের পাশে দুই ছায়া একে অপরের সঙ্গে মিশে যায়, যেন পৃথিবীর সব ঝড় থেমে গেছে তাদের নিঃশব্দতার ভেতর। রাতটা কেটে যায় ধীরে। সকালে যখন সূর্য ওঠে, অরণ্য জানালার পাশে বসে,
তিতলি তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তার মুখে এক শান্ত হাসি, যেন অবশেষে এই নিষিদ্ধ প্রেমটাও খুঁজে পেয়েছে নিজের ঠিকানা। সকালের আলো পাহাড়ের গায়ে মিশে গেছে। মঠের সামনে কুয়াশা ঝুলে আছে, যেন সময়ও থেমে গেছে কিছুক্ষণের জন্য। অরণ্য চুপচাপ বসে আছে আগুনের ধারে, তিতলি এখনো ঘুমিয়ে। তার মুখে একটা শান্ত হাসি, যেন সে এখনো কোনো স্বপ্নে বন্দী, একটা স্বপ্ন যেখানে সমাজ নেই, ভয় নেই, শুধু তারা দুজন। কিন্তু স্বপ্নের মতোই, শান্তি বেশিক্ষণ থাকে না। বাইরে পায়ের শব্দ শুনে অরণ্য হঠাৎ উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে সে দেখল, মঠের দরজার নিচে একটা চিঠি রাখা। চিঠিটা ভিজে গেছে বৃষ্টিতে, তবু পরিষ্কার বোঝা যায়, সেই পরিচিত হস্তাক্ষর, অদ্বৈত সেন। অরণ্য চিঠিটা তুলে নিয়ে আগুনের পাশে বসে খুলল। তিতলিও ততক্ষণে এসে পাশে দাঁড়িয়েছে। প্রিয় অরণ্য, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে আমি আর ফিরছি না। কারণ আমি যে জায়গায় গিয়েছিলাম সেখানে সমাজের শিকড় সবচেয়ে গভীরে। অভিভাবক সংঘ, এর আস্তানা। ওরা জানে তুমি এখন বেঁচে আছো, জানে তিতলিও তোমার সঙ্গে আছে। আমি চেয়েছিলাম ওদের চোখ অন্যদিকে ঘুরিয়ে দিতে, কিন্তু হয়তো সফল হইনি। এখন তোমার হাতে শুধু একটা কাজ। ওই পাহাড়ের নিচে যে পুরনো মঠটা আছে, সেখানে একটা ঘরে তালাবদ্ধ বাক্সে আমার সংগ্রহ করা প্রমাণ রয়েছে। ওগুলোই সমাজের মুখোশ ছিঁড়ে ফেলতে পারবে। মনে রেখো, অরণ্য, ভয় থেকে বড় পাপ কিছু নেই। আমি বিশ্বাস করি, তিতলি তোমার শক্তি। যদি একদিন কেউ জিজ্ঞাসা করে, কেন লড়লে? তখন বলবে, কারণ আমি ভালোবেসেছিলাম। অদ্বৈত সেন। তিতলি চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। মানে উনি আর ফিরবেন না? অরণ্য নিঃশব্দে মাথা নিচু করে বলল, না, উনি গেছেন, কিন্তু তার যুদ্ধটা এখন আমাদের। বাইরে তখন হঠাৎ বজ্রপাত। আকাশ যেন শোক করছে অদ্বৈতের বিদায়ের জন্য। তিতলি ধীরে অরণ্যের হাতটা ধরল। তুমি কি এখনো ভয় পাও? অরণ্যের কণ্ঠ কঠিন, কিন্তু গভীর। ভয় পাই, কিন্তু তার চেয়ে বড় কিছু আছে, তোমার প্রতি আমার বিশ্বাস। তিতলি তার দিকে তাকিয়ে হালকা হাসল। তাহলে চলো, আজ থেকেই যুদ্ধ শুরু। বাইরে ঝড় আবার শুরু হয়, তবে এবার সেটা ভয় নয়, এক শপথের ঝড়। অরণ্য আগুনে চিঠিটা ফেলে দেয়, আর নিজের হাতে তুলে নেয় সেই তামার মেডেল। সত্যম প্রেমম শক্তি। রাতের শেষে, যখন পাহাড়ের ওপর বজ্রপাতের আলো পড়ছে, তাদের চোখে প্রতিফলিত হয় এক নতুন জ্যোতি। প্রেমের নামে শুরু হতে চলেছে এক বিদ্রোহ। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছিল। আকাশে ঝুলে থাকা কুয়াশা যেন পাহাড়ের গায়ে গড়িয়ে পড়ছে নিঃশব্দে। অরণ্য আর তিতলি হাতে মশাল নিয়ে নামছে নিচের দিকে, অদ্বৈত সেনের রেখে যাওয়া চিঠির নির্দেশ মেনে, সেই পুরনো তালাবদ্ধ মঠের দিকে। তিতলির মুখে কোনো ভয় নেই, শুধু প্রশ্ন। অরণ্য, তুমি কি সত্যিই বিশ্বাস করো, সেখানে এমন কিছু আছে যা সমাজ ভেঙে দিতে পারে? অরণ্য ধীরে বলল, আমার বাবা, অদ্বৈত সেন, জনই জীবনের বিনিময়ে একটা সত্য লুকিয়েছিলেন। আজ আমি সেটা খুঁজে বের করব। বাতাসে মশালের আলো নাচছে। তারা যখন মঠের পুরনো দরজার সামনে পৌঁছালো, দেখল সেটা প্রায় গুড়িয়ে পড়ার মতো অবস্থা, তবু অদ্ভুতভাবে তালাটা অক্ষত। অরণ্য পকেট থেকে পুরনো চাবিটা বের করল, যেটা অদ্বৈতের চিঠির সঙ্গে ছিল। চাবি ঢুকাতেই এক কষ্টকর কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে অন্ধকার। দেয়ালের ওপর মাকড়সার জাল, বাতাসে ধুলোর গন্ধ। মঠের ভেতর একটা পুরনো কাঠের টেবিল, তার ওপরে ফাটা চামড়ার ফাইল, কিছু পুরনো রেকর্ডিং যন্ত্র, আর একটা ছোট বাক্স। অরণ্য বাক্সটা খুলতেই একটা পুরনো অডিও টেপ বেরিয়ে এলো, লেবেলে লেখা, প্রজেক্ট আর্য 7 গোপন ফাইল কেবল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য। তিতলি বিস্মিত হয়ে বলল,
প্রজেক্ট আর্য? এটা কি? অরণ্য ফাইল খুলল। ভেতরে কিছু রিপোর্ট, রক্ত পরীক্ষা, জন্ম সার্টিফিকেট। আর এক ছবিতে দেখা যাচ্ছে এক তরুণ ডাক্তার, পাশে অরণ্যের মা, আর টেবিলে রাখা এক নবজাতক। ছবির নিচে লেখা, সাবজেক্ট এরিয়ান-7, জন্ম নিয়ন্ত্রিত প্রজনন প্রকল্পের অংশ। অরণ্যের নিঃশ্বাস থেমে গেল। তার চোখ বড় হয়ে উঠল, যেন এক ঝটকায় সবকিছু বদলে গেল। তিতলি ভয়ে বলল, অরণ্য, এরা কি বলতে চাচ্ছে? অরণ্য টেপটা চালু করল। টেপে শোনা গেল এক ঠান্ডা, ভয়হীন কণ্ঠ। প্রজেক্ট আর্য-7 সফল হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন এক মানব সৃষ্টি করা যার মধ্যে থাকবে অনুভূতির নিয়ন্ত্রণ ও সমাজের প্রতি সম্পূর্ণ আনুগত্য। কিন্তু সাবজেক্ট-7 এর মধ্যে অনিয়ন্ত্রিত উপসর্গ দেখা গেছে। ভালোবাসা। কণ্ঠটা থেমে যায়। তিতলির চোখে পানি এসে যায়। মানে তুমি জন্মেছ ওদের পরীক্ষার ফল হিসেবে? অরণ্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার মুঠোয় মেডেলটা শক্ত হয়ে আছে। তাহলে এটাই ছিল তাদের ভয়। যে আমি তাদের তৈরি, কিন্তু আমি ভালোবেসেছি। তিতলি ধীরে এগিয়ে এসে তার বুকে মাথা রাখে। তুমি জন্মেছ হয়তো তাদের পরিকল্পনায়, কিন্তু বাঁচছ নিজের ভালোবাসায়। ওরাই ব্যর্থ হয়েছে, অরণ্য। অরণ্য মৃদু হেসে তার কপালে চুমু খেল। তুমি জানো, এই ভালোবাসাই এখন আমার প্রতিশোধ। বাইরে আবার বাতাস বইতে শুরু করল। মঠের ভেতরে টেপ থেমে গেল। শেষ শব্দ ছিল, সাবজেক্ট-7 মাস্ট বি টার্মিনেটেড। অরণ্য ধীরে বলল, ওরা আমায় মুছে দিতে চায়, কিন্তু এবার আমি ওদের ইতিহাস মুছে দেব। বাইরে যখন সূর্য উঠছে, তাদের জনের ছায়া মিশে যাচ্ছে আলোয়, প্রেম, বিদ্রোহ আর জন্মের রহস্য নিয়ে। এক নতুন অধ্যায়ের শুরু। বিকেলের শেষ আলোটা তখন তিতলির মুখে পড়েছে। জানালার ওপারে ঝুলে থাকা বৃষ্টি কণাগুলো সূর্যের আলোয় রঙিন হয়ে উঠছে, যেন কেউ চুপি চুপি তাদের প্রেমের গল্প শুনছে। অরণ্য চুপচাপ বসে আছে ঘরের কোণে। তার হাতে একটা পুরনো বই, কিন্তু চোখ নেই পাতায়। চোখ আটকে আছে তিতলির কপালের একগুচ্ছ চুলে, যা আলতো হাওয়ায় দুলছে। তুমি জানো, তিতলি, অরণ্য ধীরে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আজ এই ঘর, এই বৃষ্টি, সব যেন তোমার হাসির ভেতর বন্দী হয়ে গেছে। তিতলি তাকালো, এক মিষ্টি দুষ্টুমি মেশানো দৃষ্টি নিয়ে। তুমি তো কথায় কথায় দার্শনিক হয়ে যাও। একটু হাসতেও শেখো না? অরণ্য হেসে উঠল, তোমার মতো কেউ থাকলে, হাসি আসবেই। বৃষ্টি তখন জানালায় ছন্দ তুলছে। টুপটাপ, টুপটাপ। তিতলি আলতো করে হাত বাড়িয়ে অরণ্যের আঙুলে ছোঁয়া দিল। যদি একদিন সবকিছু হারিয়ে যায়, শুধু এই ছোঁয়াটা মনে রেখো। অরণ্য তার হাতটা নিজের হাতে মুঠো করল, আমি সব হারাতে রাজি, কিন্তু তোমাকে নয় তিতলি। ওদের চারপাশে বৃষ্টি আরো ঘন হয়ে উঠল। মোমবাতির আলোয় ঘরের ভেতর ছায়াগুলো নাচছে। অরণ্যের বুকে তিতলি মাথা রেখে বলল, আমাদের এই ভালোবাসা কি সত্যিই নিরাপদ অরণ্য? না, অরণ্য বলল ধীরে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো নিরাপদ হয় না, তবু সেটাই সবচেয়ে সত্য। জনের নীরবতা তখন বৃষ্টির ছন্দে মিশে গেল। বাইরে রাত নামছে। আর ঘরের ভেতর প্রেম এক নতুন রূপ নিচ্ছে, ভয়, আবেগ, আর আশার মায়াজালে জড়ানো এক দহনশীল সৌন্দর্য। তিতলি চোখ বন্ধ করে বলল, এই মুহূর্তটাই যদি শেষ হয়, তাও আমি রাজি। অরণ্য মৃদু হাসল, না, তিতলি। এটা শেষ নয়, এটাই আমাদের নতুন শুরু। রাতের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছে। ভেজা মাটির, আর পুরনো স্মৃতির। তিতলি জানালার পাশে বসেছিল, হাতে পুরনো একটা খাম। খামটার প্রান্তে হালকা ছাইয়ের দাগ,
যেন কোনো এক সময় সেটা আগুনে পুড়ে বেঁচে গেছে। অরণ্য ধীরে এগিয়ে এল। তুমি এখনো ওটা খোলনি? তিতলি মৃদু হাসল, ভয় পাচ্ছি, হয়তো এর ভেতর এমন কিছু আছে যা জানলে সব বদলে যাবে। অরণ্য নিঃশব্দে তার পাশে বসল, ভয় পেও না। সত্যি যত ভয়ঙ্করই হোক সেটা জানার অধিকার আমাদের আছে। তিতলি ধীরে খামটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এল এক পুরনো পাতা, কিন্তু সেটি তিতলির নিজের হাতের লেখা নয়। চিঠিটা পড়তে শুরু করতেই তার মুখের রং বদলে গেল। অরণ্য কাছে ঝুঁকে পড়ল। তিতলি, যদি কখনো এই চিঠিটা তোমার হাতে পড়ে, বুঝবে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা জানে না, তুমি তাদের পরবর্তী পরীক্ষার অংশ। ওরা চায়, অরণ্য, নামটা মুছে দিতে। কারণ সে একমাত্র জানে সমাজের মুখোশের ভেতর লুকানো রক্তের ইতিহাস। আমি তোমার বাবার সাথে সেই সংগঠনের সদস্য ছিলাম, কিন্তু পরে সত্যটা জানার পর পালিয়ে আসি। ওরা মানুষ নয়, ওরা বিশ্বাসের ব্যবসায়ী। দয়া করে অরণ্যকে বলো, যেন সে আমার করা ভুলটা না করে। ভালোবাসাকে কখনো ভয় পেতে নেই। অদ্বৈত সেন। তিতলি স্থির হয়ে গেল। অদ্বৈত সেন, মানে সেই বৃদ্ধ? অরণ্যের চোখে একটা তীব্র আগুন জ্বলে উঠল। মানে, আমাদের সঙ্গে থাকা মানুষটা যে বলেছিল সমাজ থেকে পালাতে চায়, সেই আসলে আমার বাবার পুরনো সহযোগী? বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকালো, জানালার কাছে অদ্ভুত ছায়া পড়ল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। অরণ্য উঠে দাঁড়ালো, ওরা জানে আমরা এখানে আছি। তিতলি ধীরে তার হাতটা ধরল, তুমি যেখানেই যাবে, আমি সঙ্গে থাকব। বাতাসে তখন আবার সেই অচেনা গন্ধ। রক্ত, ধোঁয়া, আর ভয়। মঠের ঘণ্টা বাজতে শুরু করল ধীরে ধীরে। আর সেই শব্দে মিশে গেল এক অজানা কণ্ঠ। অরণ্য, তুমি তোমার বাবার পথেই হাঁটছ। আকাশে এখনো মেঘের গর্জন, কিন্তু মঠের ভেতর অদ্ভুত এক নীরবতা। তিতলি জানালার পাশে বসে, দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছে, যেন অন্ধকারের ভেতর কিছু খুঁজছে। অরণ্য তখন মোমবাতির আলোয় সেই চিঠিটা আবার পড়ছে। অদ্বৈত সেনের লেখা প্রতিটি শব্দ তার বুকের ভেতর ছুরির মতো বিঁধছে। আমার বাবার সঙ্গেও কাজ করত, মানে এই সবকিছুর শুরু আমার জন্মের আগেই। তার কণ্ঠে হতাশা নয়, বরং এক গভীর শূন্যতা। তিতলি ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। অরণ্য, তুমি কি সত্যিই বিশ্বাস করো তোমার জন্ম ছিল ওদের পরিকল্পনার অংশ? অরণ্য নিঃশব্দে বলল, যদি আমার জন্মই এক প্রতিশোধের আগুন জ্বালানোর জন্য হয়, তাহলে আমি সেই আগুন নিভতে দেব না। বাইরে হাওয়ার সঙ্গে মিশে দরজার কাঠ কেঁপে উঠল। অরণ্য হঠাৎ উঠে দাঁড়ালো, তার চোখে অচেনা আলো। তিতলি, আমি এখন বুঝতে পারছি কেন সুবীর পাল আমাকে মেরে ফেলতে চায়। ও জানে, আমার ভেতর এমন কিছু আছে যা ওদের ভয়ে ভেঙে পড়তে দেবে না। তিতলি অরণ্যের হাত ধরে বলল, তুমি কি করতে চাও? অরণ্য একটিমাত্র শব্দ বলল, শেষ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। দূরে পাহাড়ে বাজ পড়ল, আর সেই আলোয় তিতলি প্রথমবার অরণ্যের মুখে দেখল যে মানুষটা ভালোবাসার জন্য লড়েছিল সে এখন সত্যের জন্য আগুন হয়ে উঠছে। রাত বাড়তে লাগল। মঠের ভেতর পায়ের শব্দ শোনা যাচ্ছে, এক ছায়ামূর্তি ধীরে দরজার ফাঁক গলে ঢুকল। অরণ্য নিঃশব্দে পেছনে ফিরল, কণ্ঠে শীতল দৃঢ়তা। তুমি শেষ পর্যন্ত এলে সুবীর পাল? ছাটা স্থির হয়ে দাঁড়াল। মোমবাতির আলোয় দেখা গেল ওটা সুবীর নয়, বরং এক বৃদ্ধ, যার মুখে পুড়ে যাওয়া দাগ, চোখে অচেনা যন্ত্রণা। সে ধীরে বলল, তোমার বাবাকে আমি মেরেছিলাম অরণ্য, কিন্তু কারণটা তুমি এখনো জানো না। তিতলি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। অরণ্য ঠোঁট কামড়াল, চোখে রক্তিম দৃষ্টি। তাহলে এবার বলো সব। বৃদ্ধের কণ্ঠ কেঁপে উঠল। তোমার বাবা সমাজের বিরুদ্ধে ছিল না অরণ্য। সে চেয়েছিল ওদের ভেতর থেকেই পরিবর্তন আনতে। কিন্তু যখন জানতে পারল যে ওদের আসল লক্ষ্য তুমি, তোমাকে জন্ম দেওয়ার পরই সে আমাদের পরিকল্পনা ভেঙে দেয়। অরণ্য নিঃশব্দে পাথরের মতো দাঁড়িয়ে রইল। মানে,
আমি ওদের তৈরি এক পরীক্ষা? না, বৃদ্ধ বলল, তুমি ওদের ভয়। তোমার ভেতরে এমন কিছু আছে যা ওদের ধ্বংস করবে। একটা সত্য যা ওরা চিরকাল লুকিয়ে রাখতে চায়। মোমবাতির আলো নিভে গেল। অন্ধকারের ভেতর শুধু অরণ্যের গলা শোনা গেল। তাহলে আমিই হব তাদের শেষ ছায়া। রাত তখন নিঃশেষের প্রান্তে। আকাশের কোণে ভাঙা চাঁদ যেন কোনো পুরনো স্মৃতির মতো কাঁপছে। তিতলি সেই পুরনো পাথরের মঠের ভেতর হাঁটছিল নিঃশব্দে একা। অরণ্য বাইরে গেছে সুবীর পালের ঠিকানা খুঁজতে। আর তার অনুপস্থিতিতে ঘরের ভেতর বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরনো ধূপের গন্ধ আর অদ্ভুত এক শীতলতা। মেঝের নিচে কিছু যেন চাপা শব্দ করল। তিতলি নিচু হয়ে দেখল একটা পুরনো কাঠের ফলক। তার এক কোণ একটু উঠে আছে। হাতের আঙুল দিয়ে টেনে তুলতেই নিচে বেরিয়ে এল একটা ছোট্ট লোহার বাক্স। বাক্সের গায়ে লেখা এসপি ফাইল 1993। তিতলি কেঁপে উঠল। ওর মায়ের নাম ছিল সীমা পাল আর তার মৃত্যু হয়েছিল 93 সালে। বাক্সটা খুলতেই একটা ধুলো মাখা কাগজের প্যাকেট আর একটা ছোট ছেঁড়া ছবি। ছবিটায় এক কিশোরী মেয়ে, চোখে একরাশ ভয় কিন্তু মুখে অদ্ভুত শান্তি। ছবির নিচে লেখা প্রজেক্ট তিতলি ফাইল নং 01। তিতলি নিঃশ্বাস নিতে পারল না। প্রজেক্ট তিতলি? চোখ ঝাপসা হয়ে এল। সে বাক্সের ভেতর থেকে আরেকটা চিঠি খুলল। লেখা ছিল, যদি এই ফাইল কখনো তিতলির হাতে পৌঁছায়, তবে জেনে নিও তুমি ছিলে প্রথম ব্লু সিরিজ পরীক্ষার ফলাফল। তোমার ভেতরে যা আছে তা ওরা পেতে চায়, কিন্তু সেটা যদি অরণ্যের হাতে পড়ে ওরা ধ্বংস হয়ে যাবে। তিতলির কানে যেন ঝড় বইল। তার মনে পড়ল ছোটবেলায় মা সবসময় একটাই কথা বলতেন, তুমি সাধারণ নও তিতলি, তোমাকে একদিন পৃথিবী বদলাতে হবে। এখন বুঝতে পারছে কথাগুলো ছিল সতর্কবার্তা। ঠিক তখনই বাইরে দরজা ধীরে খুলল। অরণ্য ঢুকল, মুখে ধুলো, চোখে রক্তচোখের মতো দৃঢ়তা। তিতলি চিঠিটা লুকাতে পারল না। ওর কাপা হাতে অরণ্য চিঠিটা দেখল। এটা কি? তিতলির ঠোঁট শুকিয়ে গেল। আমি হয়তো ওদের একজন ছিলাম। অরণ্য। অরণ্য এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, না তিতলি, তুমি ওদের কেউ নও। তুমি সেই একমাত্র মানুষ যে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। কারণ তুমিও আগুন, আমার মতোই। তিতলির চোখ ভিজে উঠল। আর যদি সেই আগুনে আমাদের দুজনেই পুড়ে যাই? অরণ্য তার মুখের খুব কাছে এসে নিঃশব্দে বলল, তাহলে পুড়ে যাওয়া ছাইয়ের ভেতরেও থাকবে আমাদের নাম। বাইরে বজ্রপাত হলো। আর সেই আলোয় দুইজন মানুষ একে অপরের খুব কাছে, যেন অন্ধকারের ভেতর দুই বিপরীত শক্তি মিশে এক হয়ে যাচ্ছে। তাদের চোখে ভয় নেই, শুধু একটিমাত্র প্রতিজ্ঞা। শেষ সত্য উন্মোচন না হওয়া পর্যন্ত তারা কেউ থামবে না। রাতের আকাশে এক ফালি চাঁদ। চারদিক নিস্তব্ধ, শুধু দূরের কোনো মঠের ঘণ্টা বেজে উঠছে সময়ের ইঙ্গিতে। অরণ্য আর তিতলি তখন পাহাড়ের পাথুরে পথ ধরে নিচে নামছে, তাদের সামনে একটাই লক্ষ্য, সত্য। তাদের হাতে সেই ফাইল। ব্লু সিরিজ নামটা বারবার মাথায় বাজছে। অরণ্যের মনে হচ্ছে এই নামটা শুধু কোনো বৈজ্ঞানিক প্রকল্প নয়, বরং মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করার এক গোপন ছায়া। অরণ্য ধীরে বলল, তুমি জানো তিতলি, আমাদের চারপাশের সব যুদ্ধ, সব ভয়, কোনোটা হঠাৎ তৈরি হয় না। কেউ না কেউ সবসময় ছায়া থেকে সেগুলো নিয়ন্ত্রণ করে। তিতলি মাথা নিচু করে বলল, তাহলে ব্লু সিরিজও হয়তো সেই নিয়ন্ত্রণেরই নাম। তারা এক পুরনো ঘাটের ধারে থামল। সেখানে মাটির নিচে লুকানো ছিল এক পুরনো ভল্ট, যার অবস্থান অদ্বৈত সেনের ফাইলেই লেখা ছিল। অরণ্য মাটির ঢাকনা খুলে নামল নিচে, ভেতরটা ঠান্ডা আর অন্ধকার। দেয়ালে নীলচে আলো ঝলসে উঠল হঠাৎ। তিতলি চমকে উঠল। দেয়ালে আঁকা অসংখ্য প্রতীক, বৃত্ত, ত্রিভুজ, আর মানুষের চোখের মতো এক চিহ্ন।
অরণ্য সেই দেয়ালের সামনে গিয়ে দেখল, নিচে খোদাই করা আছে এক বাক্য, ব্লু ইজ নট এ কালার, ইটস দ্য ফার্স্ট ট্রুথ অফ রিবার্থ। অরণ্য নিঃশ্বাস নিল গভীরভাবে। ব্লু সিরিজ মানে পুনর্জন্মের এক কৃত্রিম প্রকল্প। ঠিক তখন ভল্টের ভেতরের দেয়াল থেকে একটা ছায়া নড়ল। এক বৃদ্ধ কণ্ঠ, শুষ্ক, ঠান্ডা, অথচ পরিচিত। তুমি ঠিকই বলেছ অরণ্য। ব্লু সিরিজ ছিল মানবমনের সীমা ভাঙার চাবি। আর তুমি, সেই শেষ চাবির ধারক। অরণ্য আর তিতলি একসাথে পেছনে ফিরল। সামনে দাঁড়িয়ে সুবীর পাল। কিন্তু তার চেহারা এখন আর আগের মতো নয়। চোখে শূন্য দৃষ্টি, ত্বকে নীলচে দাগ, যেন কোনো পরীক্ষার শিকার সে নিজেই। অরণ্যের শীতল কণ্ঠে বলে, তুমি নিজের শরীরেই পরীক্ষা করেছ তাই না? সুবীর মৃদু হাসল, না অরণ্য। আমি পরীক্ষার অংশ নই, আমি পরীক্ষার ফলাফল। তোমার বাবাই তৈরি করেছিলেন এই প্রকল্প। তিতলি চিৎকার করে উঠল, মিথ্যে! আদিত্য সেন কখনো এমন কিছু করতেন না। সুবীর মাথা নিচু করল, তিনি চেয়েছিলেন মানবতার সীমা ভাঙতে। কিন্তু যখন বুঝলেন প্রকল্পটা ধ্বংসের দিকে যাচ্ছে, তখনই তিনি সব পুড়িয়ে দেন। তোমাদের জন্মও সেই আগুন থেকে। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। তিতলির বুক কেঁপে উঠল। মানে আমি আর অরণ্য? সুবীর থেমে গেল, তোমরা একই প্রকল্পের ফল। দুই বিপরীত শক্তি, একজন ধ্বংসের, একজন পুনর্জন্মের। অরণ্যের হাত কাঁপছে। তার চোখে এখন ভয় নয় বরং প্রশ্ন, তাহলে ভালোবাসা? আমাদের সম্পর্ক? সুবীর ধীরে বলল, ওটাই প্রকৃত পরীক্ষা। হঠাৎ আলো নিভে গেল, ভল্টের ভেতর শুধু প্রতিধ্বনি। তিতলির কণ্ঠ, অরণ্যের চিৎকার আর বাইরের ঝড়ের গর্জন। ভল্টের ভেতর এখন আর অন্ধকার নেই। নীল আলোর ঝলকে প্রতিটি দেয়াল যেন জীবন্ত হয়ে উঠছে। অরণ্য আর তিতলি দাঁড়িয়ে আছে মাঝখানে, আর তাদের সামনে ভেসে আছে এক হোলোগ্রাফিক চিত্র, যেন সময়ের বুক চিরে উঠে আসছে অতীতের ভয়াবহ সত্য। চিত্রের ভেতর দেখা যাচ্ছে এক গোপন ল্যাবরেটরি, সাদা কোট পরা বিজ্ঞানীরা কিছু শিশুর ওপর পরীক্ষা চালাচ্ছে। তাদের চোখে কোনো মানবতা নেই, শুধু এক অন্ধ নেশা, নতুন প্রজন্মের জন্ম দাও যাদের মধ্যে ভয় বলতে কিছু থাকবে না। তিতলির কণ্ঠ কেঁপে উঠল, এই শিশুরা কারা? অরণ্যের চোখ স্থির হয়ে আছে এক জায়গায়। স্ক্রিনে দেখা যাচ্ছে এক নবজাতককে ধরে আছেন আদিত্য সেন। তার পাশে আরেক শিশু তিতলির মতো। অরণ্য ফিসফিস করে বলল, না, এটা সম্ভব না। হোলোগ্রাফের কণ্ঠ বলছে, প্রকল্প ব্লু সিরিজ, সাবসেকশন 72, রক্তের সমীকরণ। দুই ভিন্ন জিনের শিশুকে একই স্নায়বিক চেইনে যুক্ত করা হবে। একজন পাবে ভয়, অন্যজন সাহস। আর একসাথে তারা হবে পরিপূর্ণ মানব। তিতলির চোখে তখন পানি। মানে, আমাদের অস্তিত্বই ছিল তাদের পরীক্ষা? অরণ্য ধীরে তার হাত ধরল। না, তিতলি, আমরা তাদের ফল নই। আমরা তাদের ভুলের প্রতিবাদ। বাইরে ঝড়ের শব্দ আরও বাড়ছে। ভল্টের ভেতর বাতাসের চাপ বেড়ে উঠছে। হঠাৎ দেয়ালের ওপরে এক লেখা জ্বলে উঠল, When love bleeds, truth is born. যখন ভালোবাসা রক্ত ঝরায়, তখনই জন্ম নেয় সত্য। তিতলির বুক কেঁপে উঠল। তার শরীর কাঁপছে, নীলচে আলোয় মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অরণ্য এগিয়ে গেল। তিতলি, তোমার শরীরে ওই আলো কেন জ্বলছে? তিতলি কাঁপা কণ্ঠে বলল, আমার ভিতরে কিছু হচ্ছে, মনে হচ্ছে ওরা জেগে উঠছে। সুবীরের কণ্ঠ প্রতিধ্বনিত হলো, তুমি বুঝতে পারছো না অরণ্য? ওই ছিল চূড়ান্ত ধাপ। তোমাদের একত্রে আসার মানেই পুনর্জন্মের কোড সক্রিয় হওয়া। অরণ্য রেগে চিৎকার করল, চুপ করো। তুমি ভাবছো মানুষকে যন্ত্র বানিয়ে সৃষ্টিকর্তা হবে? সুবীর ঠান্ডা হাসল, সৃষ্টিকর্তা নয়, বিবর্তনের পরবর্তী ধাপ। তিতলি হঠাৎ সামনে এগিয়ে এলো, চোখে জল আর আগুন একসাথে। না সুবীর, বিবর্তন নয়, এটা অভিশাপ।
সে অরণ্যের দিকে তাকালো। আমাদের ভালোবাসা যদি তাদের পরিকল্পনা থেকেও জন্ম নেয়, তবু আজ আমি সেটা মানবীয় করে তুলব। অরণ্য অবাক হয়ে তাকিয়ে আছে। তিতলি তার হাত ধরল, নিজের বুকের ওপর রাখল। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আজ এই রক্ত দিয়ে আমরা সেই সত্য মুছে দেব। হঠাৎ নীল আলো জ্বলে উঠল। ভল্ট কাঁপছে, দেয়াল থেকে ভেসে আসছে শব্দ। দুই রক্তের সংযোগে তৈরি হচ্ছে এক অজানা শক্তি। অরণ্য চিৎকার করে বলল, তিতলি, থামো। এতে তুমি মারা যাবে। তিতলি হেসে বলল, না অরণ্য, এতে আমি প্রথমবার বাঁচব। এক ঝলক আলোয় সব অন্ধ হয়ে গেল। ভল্ট ফেটে গেল। বাইরে ঝড়ের মাঝে নীলচে ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ল। আর শুধু শোনা গেল তিতলির শেষ কণ্ঠ, ভালোবাসা কখনো পরীক্ষা নয় অরণ্য, এটা মুক্তি। ঝড় থেমে গেলে দেখা গেল ভল্ট ধ্বংসস্তূপে পরিণত। অরণ্য হাঁটু গেড়ে বসে আছে, তার হাতে তিতলির রক্তে ভেজা তামার মেডেল, সত্যম প্রেমম শক্তি। চোখে অশ্রু নিয়ে অরল্য বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভালোবাসা পৃথিবী ভুলতে পারবে না। জান। আকাশে এক ফালি আলো, যেন কেউ ওপর থেকে আশীর্বাদ দিচ্ছে নতুন ভোরকে। 6 মাস কেটে গেছে। পর্বতের সেই গুহা যেখানে অরণ্য একসময় তিতলিকে হারিয়েছিল, এখন সেখানে বাতাসে শুধু পাইন পাতার গন্ধ। সবাই ভাবে মঠ বিস্ফোরণে অরণ্যও মারা গেছে। কিন্তু না, মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি। সে এখন এক দূর পাহাড়ি গ্রামে এক বৃদ্ধের কাছে আশ্রয় নিয়েছে। দিনে কাঠ কেটে, রাতে লেখে তিতলির গল্প, তাদের ভালোবাসা, আর সেই ভয়ঙ্কর সত্যের ইতিহাস। প্রতি রাতে সে পাহাড়ের চূড়ায় যায়, যেখানে আকাশের নিচে বাতাস কাঁপে তিতলির নাম ধরে। তিতলি। তার কণ্ঠে এখনো সেই ব্যথা, সেই অসমাপ্ত ডাক। একদিন ঠিক সূর্যাস্তের আগে গ্রামের এক মেয়ে এসে বলল, দাদা, আজ নদীর ধারে এক অচেনা মেয়ে এসেছে, তার গলায় তোমার দেওয়া তামার মেডেলটা আছে। অরণ্যের বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড়ে গেল নদীর পাড়ে। পানির ওপরে হালকা কুয়াশা। আর সেই কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক মেয়ে, চোখে সেই একই ঝড়-ঠোঁটে নরম হাসি। তিতলি। অরণ্য থেমে গেল, শ্বাস নিতে পারছে না যেন। তিতলি, এটা স্বপ্ন না তো? তিতলি মৃদু হেসে বলল, না অরণ্য, আমি মরিনি। আমি শুধু রক্তের শৃঙ্খল ভেঙে অন্য রূপে ফিরে এসেছি। বৃদ্ধ অদ্বৈত সেন আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, আমার শরীর নিঃশেষ হলেও আমার জিনে ছিল তোমার ছোঁয়া। অরণ্য এগিয়ে এসে তার হাত ধরল, তুমি ফিরে এসেছ, সত্যি? তিতলি তার কাঁধে মাথা রাখল, তুমি তো বলেছিলে ভালোবাসা কখনো বন্দী হয় না। তুমি ঠিকই বলেছিলে, এটা মৃত্যু নয়, এটা পুনর্জন্ম। আকাশে তখন সূর্যের শেষ আলো, নদীর জলে লাল প্রতিফলন, যেন স্বয়ং প্রকৃতিই ওদের আশীর্বাদ করছে। অরণ্য ধীরে বলল, এই পৃথিবী আমাদের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমি এবার পালাব না। এইবার আমরা বাঁচব নিজেদের নিয়মে। তিতলি। তিতলি হাসল, হ্যাঁ, এবার ভালোবাসা হবে নতুন ধর্ম। বাতাসে তখন তাদের হাসির শব্দ, দূরে পাহাড়ের ওপর উড়ছে পাখির ঝাঁক, আর সেই আকাশে মৃদু প্রতিধ্বনি। সত্য, ভালোবাসা, শক্তি, যে 3 শব্দে পৃথিবী আবার বাঁচতে শুরু করল। অরণ্য আর তিতলি একে ওপরের হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে পাহাড়ের চূড়ার দিকে, পেছনে জ্বলছে এক নতুন সূর্য, যেন ঘোষণা দিচ্ছে, ভালোবাসার কোনো সমাপ্তি নেই, আছে শুধু পুনর্জন্ম। সমাপ্ত।